তাহলে আশা করা যায় আজকের এই ছোট্ট তুমি আগামী দিনের এক বড় মহির হতে তুমি পরিণত হবা। প্রিয় বন্ধুরা, আমি শেষ করব একটা এক্সাম্পলের মধ্য দিয়ে। বলবো বলবো এরা বলতেছে না, বলবো? আচ্ছা, তোমরা রাইডিং এ বাইসাইকেল, ঠিক আছে? জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো। তুমি যদি ব্যালেন্স ধরে রাখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? প্যাডেল দিতে হবে, মুভ করতে হবে। আচ্ছা, আমরা যারা সাইকেল চালাতে পারি, ছাত্র বন্ধুরা বিশেষ করে, ম্যাক্সিমামই তো পারো না? আচ্ছা, আমি তোমাদের কাছে একটু শুনি, সাইকেল চালাতে পারো কারা কারা? একটু হাত তোলো সবাই। এটা এইদিকে শুনলে লাভ হবে না, এই জন্য আমরা এটা তাদের কাছে শুনবো না। তো তোমরা যারা সাইকেল চালাতে পারো, প্রথম যেদিন সাইকেল চালানো শিখছিলা, তোমাকে একজনে সাপোর্ট দিয়েছে না? ডান পাশে বা বাম পাশ থেকে দুইজনে ধরে রেখেছে, পেছন থেকে একজন একটু ধাক্কা দিয়েছে, তাই না? এভাবে করে করে তোমার সাইকেল চালানো শিখেছে। আচ্ছা, এখন বলো, যদি তোমার সাইকেল চালাতে হয়, আজীবন কি তোমার পাশে এরকম কেউ ধরে দেবে, কেউ ঠেলে দেবে? ইসলামী ছাত্র শিবির আজকের এই আয়োজনের মধ্য দিয়ে তোমার ওই সাইকেল চালানোটা শেখানোর জন্য দুই পাশ থেকে সাপোর্ট দিচ্ছে, পেছন থেকে তোমাকে ধাক্কা দিচ্ছে যাতে করে তুমি সামনে আগাতে পারো। কিন্তু তুমি যদি এই সাইকেল নিয়ে সমতল থেকে পাহাড়ের চূড়ায় উঠতে চাও, তুমি যদি হিমালয়ের পর্বত শৃঙ্গ আরোহণ করতে চাও, তাহলে সাইকেলের প্যাডেলটা তোমাকেই চালাতে হবে, সাইকেলের স্টিয়ারিংটা তোমাকেই ধরে রাখতে হবে। প্রিয় বন্ধুরা, তাই আসো আমরা আমাদের এই ক্যারিয়ারের যাত্রা এখান থেকে শুরু করে আমরা সেই হিমালয়ের চূড়া পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করি, ডিটারমাইন্ড হই, স্বপ্ন দেখি এবং আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য, আমাদের এই প্রিয় বাউফলের প্রতিনিধিত্ব করার জন্য ইসলামী ছাত্র শিবির প্রত্যাশা করে তোমাদের একটি সুন্দর স্বপ্নের ক্যারিয়ার হবে, যেই ক্যারিয়ার দিয়ে তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন, তোমার শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের এই প্রিয় বাউফল আলোকিত হবে। এই প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রদ্ধাভাজন মায়েদের একটু দৃষ্টি আকর্ষণ করছে, আমার মায়েরা যারা আছেন, মেহেরবানি করে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করছি, কলেজের ভবনে আপনাদের জন্য পর্যাপ্ত জায়গা আছে, এই জন্য আমাদের মায়েরা যারা আছেন এখনো বসে আছেন প্যান্ডেলের মধ্যে, আপনারা একটু মেহেরবানি করে কলেজ ভবনে চলে যান। আমাদের বোনদের জন্য, আপনাদের সন্তানদের জন্য একটু মেহেরবানি করে আপনারা জায়গা ছেড়ে দিন। এখানে অনেক মায়েরা দাঁড়িয়ে আছেন, একটু মেহেরবানি করে মা, আপনারা একটু মেহেরবানি করে, কলেজ প্যান্ডেলে আপনাদের জন্য জায়গা রাখা আছে, আপনারা একটু সেদিকে চলে যান। একটু স্বেচ্ছাসেবক ভাইরা একটু বের হতে দেই, ওনাদেরকে একটু বের হতে দেই, দেখি একটু একটু এই রাস্তাটা ক্লিয়ার করে দেন, একটু বের হওয়ার সুযোগ করে দেই, একটু বের হওয়ার সুযোগ করে দেই। প্রিয় বন্ধুরা, তোমরা তোমাদের জন্য আজকে যেভাবে তোমাদের একটু ভালো বসার জন্য, তোমাদের একটু সুন্দর আয়োজনের জন্য আমাদের বাবা মা যে কষ্ট করছেন, এই কষ্টের প্রতিদান আমরা আমাদের ফলাফলের মধ্যে দিয়ে দেব। পারবো ইনশাল্লাহ? জোর হলো না, পারবো ইনশাল্লাহ? এই যে আপনাদের সন্তানরা বলেছে, আপনারা যে কষ্ট করছেন, একটু দাঁড়াচ্ছেন, পাশে বসছেন, এটার প্রতিদান ইনশাল্লাহ এই ছেলেরা ভালো রেজাল্টের মাধ্যমে, ভালো ক্যারিয়ারের মাধ্যমে আগামী দিনে দেবে ইনশাল্লাহ। এই জন্য আপনাদের কাছে একটু বিনয়ের সাথে অনুরোধ করব, মেহেরবানি করে আপনারা একটু পাশেই জায়গা রাখা আছে, সেখানে বসবেন। আমরা আমাদের নেক্সট স্পিকারকে এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাবো। আচ্ছা, আমাদের কাছে কয়েকটা বিজ্ঞপ্তি আসছে যে আমাদের কিছু বন্ধুরা তাদের ফ্যামিলি বা প্যারেন্টস যারা আসছে, অভিভাবক যারা আসছে, এদেরকে খুঁজে পাচ্ছেন না। তাদের মধ্যে একজন হচ্ছে ফাজিল মাদ্রাসা ডিগ্রি কলেজ, কোন প্রতিষ্ঠানের নাম? ফাজিল ডিগ্রি কলেজ। আচ্ছা, আমি একটু দেখতে চাই
তোমাদের মধ্যে কারা ডাক্তার হতে চাও? একটু দেখি তো, ডাক্তার ডাক্তার হতে চাও কারা? ইয়েস, তাহলে কি আমরা একজন ডাক্তার ডাকবো এখন? ডাকে একটু। সম্মানিত উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এ পর্যায়ে আমাদের মাঝে ক্যারিয়ার একাডেমিক সেশনের নেক্সট পর্ব নিয়ে আসছেন আজকের এই প্রোগ্রামের আমাদের একজন একাডেমিক আলোচক, সুদূর ঢাকা থেকে যিনি এসেছেন, এই বাউফলেরই কৃতি সন্তান, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার মোহাম্মদ মুনতাসির ওয়াদুদ আসছেন। ডাক্তার মোহাম্মদ মুনতাসির ওয়াদুদ ভাই। আচ্ছা, এই স্পিকারটা একটু দেন। কুলসুম, বাবার নাম আলামী শিকদার, তুমি একটু মঞ্চের সামনে চলে আসো। আরাফা, সপ্তম শ্রেণী, তুমি একটু মঞ্চের সামনে চলে আসো। স্পিকারটা ভাই, প্রেজেন্টেশন আইটি আইটি জি, আমরা এবার আলোচনা যাচ্ছে আমাদের এই পর্যায়ের স্পিকার ডক্টর মুনতাসির ভাইয়ের আলোচনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. وأن ليس للإنسان إلا ما سعى. صدق الله العظيم. আজকের এই বাউফল উপজেলা কলেজ মাঠে আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন কনফারেন্স ও সিঙ্গেল ডিজিট কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত আমার একান্ত স্নেহের নক্ষত্রতুল্য আগামীর বাউফল, শুধু বাউফল নয়, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ কারিগর, একজাক মেধাবী শিক্ষার্থী এবং এই মূল্যবান শিক্ষার্থীদেরকে গড়ে তোলার পিছনে মাথার ঘাম বায়ে ফেলে আমাদের যে অভিভাবকবৃন্দ গড়ে তুলেছেন, তাদের সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন এবং একই সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি শুরুতেই আমার পরিচয় দিতে চাই। আমি হাফেজ ডক্টর মুনতাসির রহমান। আমি বাউফলেরই সন্তান। আমার বাসা ৮ নং মধ্যমদনপুরা ইউনিয়ন। আসলে খুব কষ্ট করে ঈদের সময় ঢাকা থেকে আসা খুবই কষ্টকর হয়। তারপরও যখন প্রোগ্রামের কথা শুনলাম তখন খুব তাড়াতাড়ি ছুটে আসলাম শুধু একটা জিনিসের জন্যই, সেটা হচ্ছে আমার কিছু গল্প শোনাবো। এই প্রান্তিক অঞ্চলে অবহেলিত এই জনপদগুলোতে আমরা কিভাবে স্বপ্ন দেখতে পারি এবং কিভাবে আমাদের স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে পারি। আমি মনে করি যে আমার যে লাইফের যে ঘটনাগুলো, আমার এই গল্পগুলো থেকে অনেক কিছু শেখার আছে। আমি সেইগুলো সকলের সাথে শেয়ার করব। আচ্ছা, আমি একটু এখানে দেখতে চাই আমার মধ্যমদনপুর ইউনিয়ন থেকে এখানে কেউ উপস্থিত হয়েছেন কিনা, একটু হাত তুলে দেখি তো। মধ্যমদনপুর থেকে, ঠিক আছে।
আমি শুরুতেই আমার একটি গল্প বলে শুরু করছি। আসলে যারা আমার মধ্যমদনপুরে আছে আমাকে অনেকেই চিনবেন। আমি আমার পরিচয় দিয়েছি, আমার আরও একটা পরিচয় আছে। সেই পরিচয়টা হচ্ছে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষকের ছেলে। আমার বাবা মধ্যমদনপুরাতে ক্ষুদ্র মুদি ব্যবসা করতেন। জি, সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা এসে উপস্থিত রয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী ছাত্র শিবির প্রধান বক্তার আগমন, বাউফলের পক্ষ থেকে, শিবিরের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেলের আগমন। নারায়ে তাকবীর। আমরা সবাই একটু প্রোগ্রামের দিকে আসি। তো আমি শুরুতেই আমার গল্প বলা শুরু করেছিলাম, সেটা হচ্ছে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষকের ছেলে। আমি এই পরিচয়টা দিতে আমি গর্ববোধ করি। আমার মনে আছে যে একটা সময় আমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কারণে আমি একটা প্লেস অর্জন করি, 3rd প্লেস। তো সেই সময়টাতে আমি চেয়েছিলাম, সেই সময়তে মাদ্রাসায় ছিলাম, আমি চেয়েছিলাম যে সবাইকে একটু আপ্যায়ন করানোর জন্য। তো আমার আব্বাকে বললাম সবার জন্য একটু মিষ্টি নিয়ে আসার জন্য। তো বাবাকে যেভাবে আমি দেখেছিলাম সেটা হচ্ছে আমার বাবার পায়ে খুব কাদা লেগে আছে, হাতে জুতা, এবং ক্যারিয়ারে করে কিছু মিষ্টি নিয়ে গিয়েছিলেন। আসলে সেই দিন আমি মনে মনে ভেবেছিলাম যে আমি যদি বাবার জন্য কিছু করতে পারি। তো হঠাৎ করে বাবা একদিন অসুস্থ হয়ে পড়লেন। আমি ওনাকে হসপিটালে নিয়ে গেলাম, কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট করতে আমার খুব কষ্ট হয়েছিল। সেই দিন আমি ইচ্ছা করেছিলাম, সংকল্প করেছিলাম আমি ডাক্তার হব এবং আমি মানুষের সেবা করব। তারই প্রেক্ষিতে আমি মেডিকেলে আসি এবং বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আই হ্যাভ কমপ্লিটেড মাই MBBS এক্সামিনেশন। তো আমি আজকে আমি একটু দেখতে চাই আমাদের এখানে যারা উপস্থিত আছি আমরা কে কে ডাক্তার হতে চাই। আমার মনে হয় তো নতুন করে কথা বলার কোনো প্রয়োজন নাই, এখানে সবাই ডাক্তার হয়ে যাচ্ছে আজকে। ঠিক আছে, আজকে আমরা হাত নামাই। আমি আশা করছি আজকে আমরা ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব এবং আমরা অনেকগুলো কেরিয়ারের কথা শুনেছি, আমরা অনেক কেরিয়ারিস্ট হব। তো আমি আমার কেরিয়ার নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে আমরা ডাক্তার হতে চাচ্ছি, এখানে অনেকে হাত উঠিয়েছি। আমরা কেন ডাক্তার হতে চাচ্ছি আমি দু একটা গল্প বলবো এবং আমি কিছু পথ নির্দেশনা দিয়ে আমি শেষ করব। আমি এমপ্লয়েড আছি ইবনে সিনা স্পেশালিস্ট হসপিটালে ICUতে। গত 2 দিন আগে আমার কাছে একটা পেশেন্ট আসে, পেশেন্ট ডায়াবেটিক এবং ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস নিয়ে আসছে। পেশেন্টটা আনকনশিয়াস এবং রেসপিরেটরি ডিস্ট্রেস, খুব শ্বাসকষ্ট হচ্ছে। এটা নিয়ে যখন আমাদের কাছে আসলো আমরা রিসিভ করলাম। যখন এর ফ্যামিলি হিস্ট্রি শুনলাম তখন জানতে পারলাম তার এজ হচ্ছে 35 ইয়ার্স এবং তার ছোটো একটা বাচ্চা আছে। আসলে তার যে কন্ডিশনটা খুবই ক্রিটিক্যাল, মানে সে বাঁচবে না মরবে এটা কোনোভাবেই বলা যাচ্ছে না। আমরা আমাদের জায়গা থেকে ম্যানেজমেন্ট শুরু করলাম, তাকে লাইফ সাপোর্ট দিলাম। লাইফ সাপোর্ট থেকে আমরা উইথড্র করেছি আলহামদুলিল্লাহ, এবং সেই মাকে তার বাচ্চার কাছে আমরা ফিরিয়ে দিতে চাচ্ছি। তো আমরা কেন ডাক্তার হতে চাচ্ছি? আমার কাছে কিছুদিন আগেই আমার এক কাকি যিনি ডায়াবেটিক পেশেন্ট
হঠাৎ করে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন, সবার সাথে কথা বলছেন এর মাঝেই। তো সবাই চিন্তা করলো কি হয়ে গেল, স্ট্রোক করলো কিনা। তারা দ্রুত অ্যাম্বুলেন্স কল করলো এবং হসপিটালে নিয়ে যাবে এরকম একটা কন্ডিশন। সাথে সাথে আমাকে ফোন দিল যে এখন কি করা যায়। আমি তাকে বলেছিলাম হিস্ট্রি নিয়ে যে শুধু একটু গ্লুকোমিটার দিয়ে একটু গ্লুকোজ দেখতে, দেখা গেল যে হাইপোগ্লাইসেমিয়া হয়ে আছে। সাথে সাথে আমি বললাম একটু শরবতগুলো তার ঠোঁটের নিচে দিয়ে দেন। ঠোঁটের নিচে দেওয়ার সাথে সাথে উইথিন 2 to 3 minutes he regained his consciousness। এরকমের একটা কন্ডিশন যেখানে গিয়ে মানুষ জীবন মরণের সন্দিক্ষণে থেকে কোনো ডিসিশন নেওয়ার অবস্থা তৈরি হয় না, খুব কঠিন একটা মুহূর্ত পার করে। সেই সময়টাতে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আমরা তাদের সাথে থাকতে পারি এবং তাদের দোয়ায় শরিক হতে পারি। অন্যদিকে এই পেশাটা আমরা কেন বেছে নিচ্ছি, এই পেশার সাথে অনেক চ্যালেঞ্জিং, তারপর আমরা এই পেশাটা কেন বেছে নিচ্ছি, একটা কারণ হচ্ছে আমরা ধর্ম বিশ্বাস করি, তাই না? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো রোগী দেখার জন্য বাসা থেকে বের হওয়া হয়, রোগী দেখে বাসায় ফেরার আগ পর্যন্ত সে জান্নাতের মেহমান হিসাবে থাকে। সুবহানাল্লাহ। এবং তিনি বলেছেন যখন কোনো পেশেন্ট দেখার সময় তার মাথায় যখন আমরা হাত বুলিয়ে দেই, তার মাথায় যতগুলো চুল থাকে সেই পরিমাণ সব আমাদের আমলনামায় লেখা হয়ে যায়। সুতরাং আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনে মানুষের খুব কাছাকাছি গিয়ে তাদের কাছ থেকে সেই দোয়া এর মাধ্যমে আমরা ইহকালীন জীবনে যেভাবে উপকৃত হতে পারি এবং পরকালীন জীবনের জন্য আমরা পাথেয় অর্জন করতে পারি। আমার লাইফের আমি ছোট্ট আরেকটা গল্প বলে আমি আমার এন্ডিংটা আনব। আমি মধ্যমদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি। ক্লাস 1 থেকে 3 পর্যন্ত আমার রোল 1 ছিল। এরপরে আমি হিফজ করার জন্য মাদ্রাসায় যাই। প্রায় 4 ইয়ার্স আমি হিফজ কমপ্লিট করি। তো আমি যখন হিফজ কমপ্লিট করে আমি জেনারেল লাইনে ভর্তি হব, এই সময়টাতে আমার যে নর্মাল যে পড়াশোনা, যে সরেয়া ABCD, এটা আমি ভুলে গিয়েছিলাম, আমি আসলে পারছিলাম না। এবং যেহেতু 4 ইয়ার্স এখানে অতিবাহিত হয়ে গেছে, আমি সামনে কি করব, এই সময়টাতে আমি যেটা করেছি 4 এবং 5 আমি 3 মাসে কমপ্লিট করেছি। এবং ক্লাস 6-এ যখন আমি ভর্তি হয়েছিলাম, আমার হাতের লেখা দেখে আমার টিচাররা হাসতো এবং আমার বন্ধুরা হাসতো। এবং এখন দেখলে আমি নিজেও হাসি যে আসলে আমি লিখতে পারতাম না। এবং সেই সময়টাতেও আমি খুব ভালো রেজাল্ট করেছি। এরপর আমি পড়াশোনার জন্য ঢাকায় চলে যাই। আমি ঢাকায় যেখানে ক্লাস 7-এ অ্যাডমিট হব, সেখানে আমাকে ক্লাস 8-এ টেস্ট এক্সামিনেশন দিতে বলা হয়। তো আমি খুব ভালোভাবে সেখানে ফেল করি। ফেল করেও আসলে আমি খুব কষ্ট করে স্যারদেরকে ধরে আমি ভর্তি হই ক্লাস 7-এ। আমাকে কোনোভাবেই ভর্তি করবে না। সেই আমি ফার্স্ট টার্ম এক্সামিনেশনে আউট অফ 4th প্লেস আউট অফ 400। এবং জেডিসি এক্সামে আমি আমার সর্বোচ্চ রেজাল্ট গাজীপুর জেলায় আমি ফার্স্ট হই। এবং সাথে সাথে আমি যে স্বপ্ন দেখেছিলাম আমি ডক্টর হব, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমি সর্বোচ্চ লেগে পড়ি। আচ্ছা, আমি এবার আসি যে আমি মেডিকেলে যাওয়ার জন্য, এখানে অনেকেই আমি দেখলাম যারা মেডিকেলে অ্যাডমিট হওয়ার জন্য, ভর্তি হওয়ার জন্য অধীর আগ্রহী। তো একটু গাইডলাইন একটু বলতে যাচ্ছি। সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট অ্যাপিয়ার করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে এইচএসসি এক্সাম কমপ্লিট করে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে হয়। আমাদের এই প্রফেশনের দুটো সেক্টর থেকে ডক্টর লেখা যায়, একটা হচ্ছে MBBS আর একটা হচ্ছে BDS। তো এইচএসসি এক্সামের পরে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য 200 মার্কের এক্সাম হয়। তার ভিতরে হচ্ছে 100 SSC এবং HSC যে এক্সাম হয়, সেখানে A+ যে পয়েন্টগুলো আছে সেটার উপর নির্ভর করে
আর বাকিটা নির্ভর করে আমাদের 100 মার্কের কোশ্চেনের উপরে। এখানে মেইন যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ জেনারেল নলেজ। এই বিষয়গুলোর উপরই ভিত্তি করে নাম্বারের ক্যাটাগরিতে মেডিকেল কলেজগুলোতে চান্স পেয়ে থাকি। এইচএসসি এবং এসএসসি এক্সামের ক্ষেত্রে মেডিকেল অ্যাডমিশনের যে ক্রাইটেরিয়া ভর্তির যোগ্যতা সেটা হচ্ছে 0.9 হতে হয়, এবং এসএসসি এবং এইচএসসি যে এক্সামগুলো আছে 3.5-এর নিচে কোনোভাবেই থাকা যাবে না, এবং এইচএসসিতে বায়োলজিটা মেইন সাবজেক্ট থাকতে হবে। আমরা আশা করছি যে আমাদের যে শিক্ষার্থীবৃন্দ আছে, আমরা যদি শুরু থেকেই স্বপ্ন দেখি যে আমরা মেডিকেল ডক্টর হব, আমাদের এখন থেকেই শুরু করা উচিত। এখন থেকেই, আজকে থেকেই যেই বিষয়গুলো পড়লে আমার চান্স পাওয়া সম্ভব সেই বিষয়গুলো এখন থেকেই শুরু করা উচিত। সেক্ষেত্রে আমাদের যে ভাইয়েরা আছে আমাদের জন্য বিভিন্ন কোচিং সেন্টার থেকে শুরু করে আমাদের ভাইয়েরা বিভিন্ন গাইডলাইন দিয়ে থেকে আমরাও পেয়েছি, আপনাদের জন্য সেটা প্রোভাইড করা হবে ইনশাআল্লাহ। সকলে দোয়া রাখবেন, সকলের জন্য দোয়া। আসসালামু আলাইকুম। ভাইয়ের জন্য একটা করতালি হয়ে যাক। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের আরও দুজন স্পিকার আছেন, বিশেষ করে বুয়েটের এবং মিশর আল আজহার থেকে যারা এসেছেন, ওনাদের কথা শুনবো। তবে সব কিছুর মধ্যে কয়েকটি ছোট্ট ঘোষণা আছে। সাজিদ, সোনামদ্দি স্কুলের তোমার পিতা তোমাকে খুঁজছে, মঞ্চের দিকে এগিয়ে আসো। সুমাইয়া, 8ম শ্রেণী, সিংড়াকাটি কোরআন সুন্নাহ মাদ্রাসা, জরুরি প্রয়োজন, তোমার আম্মা একটু অসুস্থ হয়েছেন, তুমি মঞ্চের সামনে চলে আসো। নাহিদা, বাবার নাম নান্নু খা, মঞ্চের দিকে চলে আসার অনুরোধ করছি। সুধী মণ্ডলী, সম্মানিত কৃতি শিক্ষার্থী, ছাত্র ছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং আজকের এই উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই ক্যারিয়ার কনফারেন্সের মঞ্চ আলোকিত করে এ পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসছেন দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ সংগঠন, বাংলাদেশের হাজার হাজার তরুণ ছাত্র সমাজের প্রিয় ঠিকানা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল, জুলাই আন্দোলনের অন্যতম মেধাবী নেতৃত্ব জনাব নুরুল ইসলাম সাদ্দাম। জনাব নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করে বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণারত রয়েছেন। মঞ্চে আসছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকন, মেধাবী শিক্ষার্থীদের প্রিয় ঠিকানা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল, ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي قال رسول الله صلى الله عليه وسلم إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب শহীদ কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সংগ্রামী সেক্রেটারি
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাউফল এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, একান্ত প্রিয় মেধাবী শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। কঠিন গরম, এই গরমের মধ্যেও আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছেন। এই প্যান্ডেলের প্রতিটি কানায় আজ মেধাবীদের পদচারণায় মুখরিত হয়েছে। আমরা দীর্ঘদিন পরে উন্মুক্ত পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাবেশ, এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি কবি আব্দুল লতিফের একটা কবিতার কয়েকটি চরণ দিয়ে আপনাদের কথা শুরু করতে চাই। তিনি বলছেন, আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আলোকিত করব চতুর্দিক, নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব বিশ্বটারে, আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, জাহাজ মোদের চলবে ভেসে দূর হতে দূর নিরুদ্দেশে, আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ যে নাবিক, শত্রু মুক্ত দেশের মাটি রাখব সদাই পরিপাটি, আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ পদাতিক। আমরা এই পৃথিবীকে আমাদের মেধার মাধ্যমে দেখিয়ে দিতে চাই, কোনো নির্দিষ্ট জায়গা, কোনো গণ্ডি আমাদেরকে সীমাবদ্ধ করে রাখতে পারে না। যদি মানুষের মধ্যে অদম্য স্পৃহা থাকে, তাহলে অদম্য স্পৃহা নিয়ে তারা পৃথিবীকেও পর্যন্ত জয় করে ফেলতে পারে। আপনারা জানেন, এই পৃথিবীতে যারা বিমান আবিষ্কার করেছে, দুই ভাইয়ের কথা আপনারা জানেন, অলভির রাইট এবং উইলবার রাইট। এই রাইট ভ্রাতাদ্বয় যখন বিমান আবিষ্কারের কথা চিন্তা করেছিল, তখন এলাকার মানুষেরা তাদেরকে পাগল বলা শুরু করেছিল। বলছে, এরকম পাগল হয় নাকি? বাতাসের চাইতে ভারী বস্তু বাতাসেই উড়বে, এটা কখনো সম্ভব নয়। কিন্তু তারা দীর্ঘ গবেষণার ফলে যখন তারা দেখিয়ে দিল যে বিমানও আকাশে উঠতে পারে এবং সেটা একা একা নয়, মানুষকে নিয়ে উঠতে পারে, তখন মানুষ বিস্ময়ে তাকিয়েছিল। পৃথিবীকে পরিবর্তন করে দেওয়ার জন্য এই অদম্য স্পৃহা শক্তি যথেষ্ট। অর্থনৈতিক দৈন্যতা, শারীরিক সীমাবদ্ধতা মানুষকে কখনো ছোট করে না, মানুষকে সীমাবদ্ধতার গণ্ডিতে কখনো আবদ্ধ করে রাখে না। যদি তাই করত, তাহলে স্টিফেন হকিংসের মতো মানুষের জন্ম হতো না। যে মানুষটা শরীর দিয়ে চলতে পারতেন না, হাত দিয়ে ধরতে পারতেন না, সেই মানুষটা তার অদম্য ইচ্ছা শক্তির ফলে পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় আবিষ্কার তিনি ঘটিয়েছেন। আইনস্টাইনের কথা আপনারা জানেন, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তিনি ছিলেন, কিন্তু প্রাথমিক জীবনে এই মানুষটার জীবনের চিন্তা অথবা একাডেমিক এক্সিলেন্সির জায়গা খুব ক্ষুদ্র পরিসরে থাকলেও তার অদম্য স্পৃহা তাকে পৃথিবীব্যাপী পরিচয় ঘটিয়ে দিয়েছে। সুতরাং আমরা নদীমাতৃক এই ভূখণ্ডের কোন এলাকায় বসবাস করছি, এটা আমাদের জন্য কোনো বিবেচ্য বিষয় নয়। আমাদের জন্য বিবেচ্য বিষয় হবে মেধা এবং মননকে যদি কাজে লাগাতে পারি আমরা, তাহলে বিশ্ব নেতৃত্ব আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে যারা এখানে আপনারা উপস্থিত রয়েছেন, আজ থেকে 5 বছর 10 বছর বা 15 বছর পরে এই মানুষগুলোই এই বাংলাদেশের নেতৃত্বের আসনে বসবেন। আপনার জন্য হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, বাংলাদেশের ডিফেন্স ফোর্সগুলো, বাংলাদেশের বেসরকারি সেক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিওনো, এসটিও, এসপি, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে এই বাংলাদেশের হাজারো হাজারো ক্ষেত্র রয়েছে, যেই ক্ষেত্রগুলোতে নিজের ক্যারিয়ারকে গঠন করার মধ্য দিয়ে এই সমৃদ্ধ বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে পারবো। আমাদের দেশের সবচেয়ে বড় দৈন্যতা এবং দুর্বলতা হচ্ছে সৎ এবং দক্ষ দেশপ্রেমিক নাগরিকের এই দেশে চরম ক্রাইসিস রয়েছে। এদেশের মেধার কোনো মূল্যায়ন হয় না। যারা মেধাবী, তাদের মেধার মূল্যায়ন না হওয়ার কারণে আমরা দেখছি বুয়েটে পড়াশোনা করে 60% ছাত্র তারা বিদেশে চলে যায়, দেশে আর কখনো তারা ফেরত আসে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের মেধার যখন মূল্যায়ন দেওয়া হয় না, তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর অবস্থান করে না, চলে যায়। অথচ এই বাংলাদেশে স্বাধীনতা উত্তর 54টি বছর আমরা পার করেছি। কিছু বেনিয়াদের হাতে এই দেশটা যখন গিয়েছে, দেশে শুধুমাত্র লুটপাট, লুটতরাজ আর খুন খারাপির রাজত্ব তারা কায়েম করেছে। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, যখন আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, তখন এই বাংলাদেশ থেকে একটি শ্বেতপত্র ইন্টারিম গভর্নমেন্ট বের করেছে। সেখানে তারা লিখেছে $240 বিলিয়ন
এই বাংলাদেশ থেকে শুধুমাত্র পাচার হয়ে গিয়েছে। আর এই পাচারের সাথে যারা জড়িত রয়েছে তারা নিঃসন্দেহে কোনো দিন মজুর, কুলি মজুর, রিক্সাওয়ালা অথবা কোনো শ্রমিক নয়। এই টাকা পাচারের সাথে যারা জড়িত তারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে উচ্চতর ডিগ্রি ধারণ করা একজন শিক্ষিত মানুষ। কিন্তু কি কারণে এই খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকাগুলো তারা দুর্নীতি করে সম্পদের পাহাড় করেছে, বিদেশে গিয়ে বড় বড় বিল্ডিং তারা তৈরি করেছে, লাক্সারিয়াস লাইফ লিড করছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এখনো আলিশান জীবনযাপন তারা করছে। অথচ 9 মাস আগেও এই বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতার বুকের উপরে তারা গুলি ছড়ে শহীদ করে দিয়েছিল, তাদের দৃশ্যমান বিচার হয় নাই। এই বাংলাদেশ থেকে তারা টাকা পাচার করে দেদারসে জীবনযাপন করছে। এই সকল নেতাদের শিক্ষার হয়তো কোনো অভাব ছিল না, কিন্তু সুশিক্ষার অনেক বেশি ক্রাইসিস এদের মধ্যে ছিল। শিক্ষিত হয়েছে, তারা দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা লুটতরাজ করেছে। বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছে, এই সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করেছিল মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান। এই লিটল ড্রাগন ভুক্ত ইকোনমিক্সের দেশগুলোকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব 50-60 বছরের ব্যবধানে এই কান্ট্রিগুলো এখন ডেভেলপড নেশনে পরিণত হয়েছে, উন্নত দেশে পরিণত হয়েছে। তাদের মাথাপিছু আয় $80,000 মার্কিন ডলার, $40,000 মার্কিন ডলার, $90,000 মার্কিন ডলার ছেয়ে গিয়েছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা উত্তর 54 বছর পেরিয়ে গেল, $3,000 মার্কিন ডলার এখনো আমাদের মাথাপিছু আয় আমরা পার করতে পারি নাই। এই বছরের বাজেটে দেখা গিয়েছে 2,820 মার্কিন ডলার আমাদের মাথাপিছু আয় দাঁড়িয়েছে। রিজার্ভের পরিমাণ খুব বেশি ভালো না, অর্থনৈতিক সেক্টরগুলো এখনো ভঙ্গুর অবস্থার, ফ্রাজাইল অবস্থার মধ্যে দিনাতিপাত করছে। এই জায়গায় আমাদের থাকার কথা ছিল না। অথচ বাংলাদেশে এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, যেখানে তরুণদের সংখ্যাই বাংলাদেশে সবচেয়ে বেশি। আগামী 2030 সাল পর্যন্ত বাংলাদেশে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা তারুণ্যের এই জাগরণ আরো বেশি চলতে থাকবে। 2030 সালে 70% জনগোষ্ঠী হবে বাংলাদেশের কর্মক্ষম, যাদের বয়স হবে 18 থেকে 60 বা 62 বছর বয়সের মধ্যে। এ বাংলাদেশে ডিপেন্ডেন্ট পিপলের সংখ্যা বা বৃদ্ধ মানুষের সংখ্যা এখন মাত্র 9%। এই তারুণ্যকে কাজে লাগাতে পারলে পৃথিবীর সকল দেশ, চায়নার কথা আপনারা চিন্তা করেন, এই দেশের চায়নার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রতি বছর তাদের 80 থেকে 90 লক্ষ করে জনসংখ্যা কমে যাচ্ছে। পৃথিবীর বহু দেশ রয়েছে, অন্তত 56টা দেশ, যেখানে নেগেটিভ পপুলেশন, মাইনাস পপুলেশন, জনসংখ্যা হয় না। কিন্তু বাংলাদেশের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এটা একটা বড় নিয়ামত যে বাংলাদেশে এই ছোট্ট একটা ভূখণ্ড আমরা পেয়েছি। কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের এখানে যেমনিভাবে ন্যাচারাল রিসোর্স দিয়ে দিয়েছেন, প্রাকৃতিক সম্পদ দিয়েছেন, পাশাপাশি এই জায়গায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের বিশাল জনগোষ্ঠী দিয়ে দিয়েছেন। এই জনগোষ্ঠীগুলোকে যদি কাজে লাগানো যায়, কারিগরি শিক্ষায় শিক্ষিত করা যায়, মেধাবী জনগোষ্ঠীকে গবেষণা খাতে কাজে লাগানো সম্ভব হয়, তাহলে এই দেশটিও উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করতে 5 বছরের বেশি সময় লাগবে না। কোটি কোটি বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে। এগুলো যদি যুবকদের হাতে দিত, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন করে দিত, যারা লেখাপড়া করতে পারছে না, উপানুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বৃত্তি প্রকল্প চালু করে এখানে যদি শিক্ষার্থীদের প্যাট্রোনাইজ করা যেত, গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চলগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি ডিজিটালাইজেশন ফরম্যাটে নিয়ে এসে শিক্ষার আধুনিকায়নের মধ্য দিয়ে গ্রামের এই প্রজন্ম, এই মেধাবীদেরকে তুলে নিয়ে আসা সম্ভব ছিল, তাহলে এই দেশটা উন্নতির আরো উচ্চ জায়গায় আরোহণ করতে পারত। কিন্তু আশ্চর্য, আমরা এটা দেখি নাই। এরকম মেধাবীরা যারা সিঙ্গেল ডিজিট অর্জন করছে, লেখাপড়া ভালো করছে, জিপিএ 5 পাচ্ছে, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধার স্বাক্ষর রাখছে, এদের সংবর্ধনা দেয়া অথবা এদের মেধার পরিচর্যা করার দায়িত্ব ছিল এই রাষ্ট্রে। কারণ এই রাষ্ট্রে আমরা এখানে যারা বসা আছি সবাই ট্যাক্সের টাকা দেয়, সেটা ডিরেক্ট ট্যাক্সের টাকা দেয় আর ইনডিরেক্ট ট্যাক্সের টাকা দেয়। আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের রাজকোষাগার ভর্তি করছি, আর সেই রাজকোষাগারে কিছু লুটতরাজ বেনিয়া সম্প্রদায় ক্ষমতায় যাওয়ার পরে লুটপাটের রাজত্ব তারা কায়েম করছে। জনগণের অধিকার থেকে তারা মানুষকে বঞ্চিত করছে, তরুণ প্রজন্মকে দুর্নীতি শিখাচ্ছে, তরুণ প্রজন্মকে শিক্ষার নামে অনৈতিক কার্যক্রমে লিপ্ত করছে। ক্যাম্পাসগুলোকে মাদকের অভয়ারণ্যে পরিণত করেছিল ফ্যাসিবাদের সময়। হত্যাযজ্ঞ, খুন খারাপি, লুটতরাজ, ধর্ষণের এক স্বর্গরাজ্যে তারা পরিণত করেছিল। আমরা আশা করেছিলাম জুলাই অভ্যুত্থান পরবর্তী এই দেশে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। ক্যাম্পাসগুলোতে আমরা মেধাবীদের পদচারণায় মুখরিত দেখতে পাবো, আমরা প্রতিটি স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থার ধারাবাহিক একটা পরিবর্তন দেখতে পাবো।
কিন্তু ইন্টিরিম গভর্নমেন্টের এই পদক্ষেপে আমরা হতাশ হয়েছি। তারা শিক্ষা সংস্কার কমিশন এখনো গঠন করতে পারে নাই। উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে যে বরাদ্দ দেওয়ার কথা ছিল, এই বরাদ্দের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা পাইনি। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বিগত 10-15 বছর ধরে বা ধারাবাহিকভাবে বলা হচ্ছে, বাংলাদেশের টোটাল জিডিপির 6% অবশ্যই শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে। বাংলাদেশের টোটাল বাজেটের 20% শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে। যদি এ জাতির উন্নতি করতে হয়, তাহলে এ জাতির তরুণ প্রজন্মকে শিক্ষিত দক্ষ মানব সম্পদে তাদেরকে পরিণত করতে হবে। কিন্তু আমরা সেই জায়গায় পদক্ষেপ নিতে দেখছি না। আমরা আরো অবাক হয়েছি যখন বাংলাদেশে অনার্স মাস্টার্স পাস করার পরে 30-40 হাজার বেকার যুবক সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায়, অথচ এই সরকার তাদেরকে চাকরি দিতে পারে না। তখন শিক্ষার উপর থেকে মানুষের আস্থা দিনে দিনে কমে যায়। আর যখনই একটা জাতির শিক্ষার উপর থেকে আস্থা কমে যায়, সে জাতিকে গোলামির জিনজিরে আবদ্ধ করে রাখা সহজ হয়। এ বাংলাদেশ সহ এই উপমহাদেশের ইতিহাস যদি বিশ্লেষণ করেন, তাহলে আপনারা দেখতে পাবেন এই বঙ্গপ্রদেশে মুসলিম সালতানাতের ইতিহাসের পরে 550 বছর মুসলমান যখন শাসন করেছিল, এই উপমহাদেশের মানুষেরা ছিল বর্বর, শিক্ষিত ছিল না, সভ্যতার নাম বালাই তাদের ভিতরে ছিল না। এরপরে এখানে মুসলমানরা মক্তবের শিক্ষা, স্কুল, প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা তারা চালু করে এখানে প্রায় 82,000 মক্তব তারা প্রতিষ্ঠা করেছিল, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শিক্ষা অর্জন করে সমাজ ব্যবস্থায় তারা অবদান রেখেছিল। কিন্তু ব্রিটিশরা যখন এই অঞ্চলে মুসলমানদের কাছ থেকে দখল করে নিল, এরপরে টানা 100 বছর মক্তবের শিক্ষা তারা ধ্বংস করেছে এবং 100 বছর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কোনো পরিচর্যা এবং কোনো শিক্ষার কাঠামো তারা গড়ে তোলে নাই। তারা চেয়েছিল এই বঙ্গপ্রদেশের মানুষগুলোকে তাদের অধীনস্থ কেনা গোলাম আর দাসে পরিণত করতে হবে, এবং তারা সেটাকে সফল হয়েছিল। 1843 সালে তারা যে ম্যাকলে কমিশন গঠন করেছিল, সেই কমিশন গঠন করে যে শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেই শিক্ষা ব্যবস্থার একমাত্র উদ্দেশ্য, তাদের মুখ থেকে তারা ডিক্লেয়ার করেছিল যে আমরা ব্রিটিশদের গোলামি করার জন্য কিছু মানুষ তৈরি করতে চাই, যারা গরনে বলনে হবে বাঙালি, কিন্তু চিন্তায় মন মস্তিষ্কে হবে তারা হচ্ছে একজন ব্রিটিশ। তারা সেটা করতে সক্ষম হয়েছে। আমরা দেখছি লেখাপড়া করে কোনোভাবে একটা চাকরি চাকর হওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই, কিন্তু আমাদের পিতামাতা, আমরা নিজেরা উদ্যোক্তা হওয়া, দেশকে গঠন করা, নতুন নতুন আবিষ্কার করা, গবেষণা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা, এই জাতীয় চিন্তা চেতনার মধ্যে আমরা আমাদেরকে নিতে পারি নাই। আর একটা বড় সমস্যা আমাদের শাসক গোষ্ঠী। এই শাসক গোষ্ঠী যেভাবে এদেশের শিক্ষা কারিকুলামকে গড়ে তোলা দরকার ছিল, সব সময় তাবেদারি একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য এক লাঞ্ছিতকর শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন আমরা কথা বলেছি, আমাদের রাস্তায় রক্ত ঝরেছে, আমার ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। মানুষের অধিকারের ব্যাপারে যখন আমরা দারাজ কণ্ঠ দিয়ে রাজপথে প্রতিবাদ গড়ে তুলেছি, তখন আমাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এ দেশ থেকে আমাদেরকে নিষিদ্ধ করে তারা মনে করেছিল তাদের অধীনস্থ একটা গোলামির জিনজিরে এ দেশের মানুষকে তারা আবদ্ধ করতে পারবে। কিন্তু মানুষ জেগে উঠেছে, তাদের গোলামির জিনজিরে আবদ্ধ না হয়ে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছে। এটা লজ্জাস্কর একটা পতন হয়েছে। আর এই পতন কোনো বৃদ্ধ মানুষের দ্বারা হয় নাই। এই পতনের নেতৃত্ব দিয়েছে তরুণ ছাত্র যুবকেরা, যাদের ডাকে সাড়া দিয়ে এদেশের আপামর জনতা রাস্তায় নেমে এসে এক গণ বিপ্লব, এক গণ বিস্ফোরণ ঘটিয়ে এদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে এবং আপনারা দেখবেন বাইতুল মোকাররমের একজন ইমাম পর্যন্ত এদেশে থাকা নিরাপত্তা মনে করছে না, করে নাই। কারণ তারা যে অপকর্মগুলো করেছে তাতে তাদের মুখ নাই এই বাংলাদেশের মানুষের কাছে, আর তারা থাকবে। তাদেরকে বিতাড়িত করা হয়েছে। এমন একটা দেশ আমরা তো চাই নাই। এই দেশের মানুষগুলো এদেশের মাটিকে ভালোবাসে না। ইসলামী ছাত্র শিবির তার জনগোষ্ঠীকে শিখায় একটি সমৃদ্ধ বাংলাদেশকে আমরা যদি গড়ে তুলতে চাই, তাহলে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হবে, যেই মানুষগুলো মানুষের সুখে দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াবে, মানুষের মতো মানুষ হবে। আমরা একটা কবিতা ছোটবেলায় পড়েছিলাম, আপনারাও পড়েছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পর। এই মানুষ হওয়ার ক্রাইসিসটা আজ থেকে আরো শত শত বছর আগের ঘটনা। মানুষের মতো মানুষ হচ্ছি না, আমরা পশুতে পরিণত হয়ে যাচ্ছি। জনসংখ্যা আমাদের দেশে বাড়ছে, মনুষ্যত্ব বিহীন কিছু জনগোষ্ঠী আমরা তৈরি করতে পারছি।
শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে না, ইথিক্স নাই, মোরালিটি নাই। এ কারণে শিক্ষা ব্যবস্থায় আমরা দেখছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের বোনেরা নিরাপত্তার সাথে শিক্ষা ব্যবস্থায় থাকতে পারছে না। স্বয়ং বিশ্ববিদ্যালয়ে প্রধান যিনি থাকেন অথবা শিক্ষক যিনি থাকেন তাদের দ্বারা এদেশের নারীরা লাঞ্ছিত হচ্ছে। আমরা আরো আশ্চর্য হয়েছি আমরা যখন দেখেছি এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্ররা যখন ভিন্ন মতের চর্চাগুলো করে তখন তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আবরারের মতো মেধাবী শিক্ষার্থীকে তারা রাতের বেলায় পিটিয়ে হত্যা করে এদেশে এক কলঙ্কজনক অধ্যায় তারা রচনা করেছিল। আমরা ভালো মানুষ দেখতে পাইনি। এ কারণে মানুষের ব্যাপারে আমরা বলে থাকি, আপনারা জানেন যে আমরা বলি যে তুই মানুষের মতো মানুষ হ। এটা কেন বলে? গরু ছাগলের ক্ষেত্রে কেউ বলে না তুই গরুর মতো গরু হ, ছাগলের মতো ছাগল হ। কারণ গরু ছাগল প্রাণীর যা করা দরকার তারা ঠিক সেই কাজটা করে, কিন্তু মানুষই হচ্ছে একটা প্রাণী যে তার যা করা দরকার সেই কাজটা তারা করে না। এজন্য তাকে শিক্ষিত হতে হয়, তাদের একাডেমিক্যালি এক্সিলেন্সি হতে হয়, পারিবারিক শিক্ষায় শিক্ষিত হতে হয়, মানুষের সাথে মিশে ব্যবহার বিধি শিখতে হয়। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই জিনিসটা ইথিক্স এবং মোরালিটির অনেক বেশি গ্যাপ দেখেছি, যার ফলশ্রুতিতে আমরা অবাক হয়ে দেখি ইউনিভার্সিটি থেকে পাশ করে এই দেশে দুর্নীতির সাথে জড়িত হচ্ছে। এদেশের ডিসিএসপি ম্যাজিস্ট্রেট যারা হচ্ছে তাদের নামে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করার অভিযোগ রয়েছে। এই দেশের আমরা বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যখন যাই, জুডিশিয়ারিতে বলেন, অ্যাডমিনিস্ট্রেশনে বলেন, এই জায়গাগুলোতে কাউকে চাকরি করতে গেলে 20 লক্ষ 30 লক্ষ টাকা একটা কনস্টেবলের চাকরিতে পর্যন্ত ঘুষ দিতে হয়। আমরা অবাক হয়ে যাই। লেখাপড়া করে এদেশের জন্য মানুষেরা চাকরি করবে, সার্ভিস দিবে, তাকে ঢোকার আগেই যদি দুর্নীতিগ্রস্ত অবস্থায় তাকে ঢুকতে হয় তাহলে এই সার্ভিসে ঢোকার পরে তো সে ওই দুর্নীতিটা করবেই। সুতরাং এই বাংলাদেশে যারা চাকরি করে তাদের একমাত্র ধান্দা আর চিন্তা ভাবনাই থাকে আমি যে 20 লাখ দিয়ে ঢুকছি এই 20 লাখ কিভাবে আগে উসুল করব। ওই উসুল করার চিন্তা ভাবনা থেকে তার নৈতিকতা এবং মেধাকে তারা বিপর্যস্ত করে ফেলে। এরপরে তারা বলে ঘুষ খাবো নাকি ঘাস খাবো? ঘুষ না খাইলে তুমি কি আমারে টাকা দিবা এসে? আমি আলিশান ভাবে চলবো কিভাবে? এত লেখাপড়া করছি, এত খরচ করছি। মোরালিটি তারা বিসর্জন দিয়ে ফেলে। প্রিয় উপস্থিতি বন্ধুরা, তোমরা আজকে যারা এখানে রয়েছো, আগামী দিনে তোমরা এই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমরা যদি এই বাংলাদেশকে গড়ে তুলতে চাও, মেধা নৈতিকতার এক মেলবন্ধনে এই সমাজ ব্যবস্থাকে গড়ার এক তীব্র সংকল্প বুকে ধারণ করে তোমাদেরকে চলতে হবে। সেটা যদি তোমরা না পারো তাহলে মনে রাখো জীবনে অনেক বড় হয়ে হয়তো অনেক টাকা ইনকাম করতে পারবা, কিন্তু যে টাকা দিয়ে যে সম্পদ তুমি গড়ে তুলবা, যে পোশাক তুমি পরবা, এইগুলো পোশাক নয়, এগুলো ঘাম ঝরানো মানুষের ঘৃণা আর সেই মৃত মানুষগুলোর রক্তের সাথে বেইমানি করা ছাড়া আর কিছুই না। আমরা তোমাদের কাছে আহ্বান জানাই সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আজ থেকে লাল সবুজের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা ওন করব। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এ দেশকে গড়ে তোলার জন্য এক একজন তরুণ যুবককে তৈরি করেছে, যাদের ব্যাপারে ব্লেম দেওয়া হয় টাকনুগিরার উপরে প্যান্ট পরে, এটা হচ্ছে শিবির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা হচ্ছে শিবির করে, হক কথা বলে, এটা হচ্ছে শিবির করে, ঘুষ খায় না, এটা হচ্ছে ছাত্র শিবির করে, দুর্নীতি করে না, এটা হচ্ছে ছাত্র শিবির করত। বিগত সময় এইভাবে ট্যাগ দিয়ে দিয়ে প্রত্যেকটা সেক্টর থেকে সব সৎ অফিসারগুলোকে অপসারণ করা হয়েছে। এটা একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে। দুর্নীতি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, পরিবারের পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করবে, আত্মীয় স্বজনের হক আদায় করবে, তাহলে এই মানুষগুলো ইসলামী ছাত্র শিবির করে। হ্যাঁ, আমরাও বলি আমাদের কার্যক্রমটাই হচ্ছে এইটা। আমাদেরকে অনেকে বলে তোমরা তো রাজনীতি করো, তোমাদের এইখানে ছাত্রদের দিলে সমস্যায় পড়ে যাব। আমরা বলি আমাদের এটা রাজনীতি যদি মনে করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কাজই করতেন। উই কল ইউ দ্য রুলস অফ ইসলাম, the way of Islam, the guidance of Islam. If this means politics to you, then this is our politics. Absolutely, this is our politics. We call you the essential rules of Islam. And Islam is complete and comprehensive code of life. If you acquire the exceptional rules of Islam, you will get success in your life. আপনারা যদি জীবন বিধান হিসেবে ইসলামকে গ্রহণ করে নিতে পারেন, এই সমাজ ব্যবস্থায় শান্তি প্রতিষ্ঠা হবে। ইসলামী ছাত্র শিবির প্রতিটি ছাত্রের কর্ণকুহরে ডেকে ডেকে তাদেরকে মুয়াজ্জিনের মতো বলে, জীবনকে যদি গড়ে তুলতে চাও তাহলে এই সমাজ ব্যবস্থায় এই নোংরামির অক্টোপাস থেকে নিজেকে হেফাজত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের কোনো বিকল্প নাই। ইসলামী ছাত্র শিবির তার ছাত্রদেরকে শিখায় রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা একটা প্রোগ্রাম করি, সভ্যদারি প্রোগ্রাম। সেখানে আমরা বলি তুমি হাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করে বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা।
হে আল্লাহ, আমার পিতামাতাকে তুমি ঠিক তেমনি ভাবে লালন পালন করো, দেখে শুনে রাখো যেমনি ভাবে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছে। আমরা পিতামাতার ব্যাপারে সহনশীলতা শিক্ষা দেই। রাতের বেলায় যখন সে চোখের পানি ফেলে তার সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে, সেই মানুষ আমরা ইসলামী ছাত্র শিবির তৈরি করি। একটা ছাত্র ইসলামী ছাত্র শিবির করার ফলে সে কোনো অপকর্মে, অন্যায়, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। ইসলামী ছাত্র শিবির প্রতিটি ছাত্রকে হেরার আলোকে আলোকিত করার জন্য, কোরআন এবং সুন্নাহের আলোকে তার জীবনকে গড়ে তোলার জন্য কাজ করে। ইসলামী ছাত্র শিবির এই দেশ গঠন করার জন্য, এ দেশের দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিগ্রস্ত মানব সম্পদকে এখানে শিক্ষিত করে একটি সুন্দর সমাজ গড়ার জন্য তাদেরকে তৈরি করে ফেলে। প্রিয় উপস্থিতি, আজকে এই মেধাবীদের যে মিলন মেলা এখানে হয়েছে, আমি বিশ্বাস করি এই বাউফল এলাকাকে গড়ে তোলার জন্য আপনারা যেভাবে নিজেদেরকে তৈরি করছেন, অনেক সীমাবদ্ধতা থাকলেও নিজেকে যদি নিজেরা গড়ে তুলতে পারি তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে। এটা ইসলামের মানে কোর একটি বিধান, মানজাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা করে তাকে দেয়া হয়। এজন্য অদম্য স্পৃহা নিজের মধ্যে লালন করতে হবে। আমি প্রায় একটা গল্প বলি। একবার সক্রেটিস একটা প্রোগ্রামে বক্তব্য রাখছে, এরকম একটা মেধাবীদের এক সম্মেলনে বক্তব্য রাখছে। বক্তব্য রাখার পরে একটা ছেলে তার বক্তব্যে উদ্ভাসিত, খুব চমৎকৃত হয়ে সে বক্তব্য শেষে সক্রেটিসের সাথে গিয়ে দেখা করছে। দেখা করে বলছে, আঙ্কেল, ক্যান ইউ টেল মি হাউ ক্যান আই অ্যাকুয়ার সাকসেস ইন মাই লাইফ? আমি আমার জীবনে কিভাবে সফলতা অর্জন করতে পারি, আমাকে কি আপনি বলতে পারেন? তখন সক্রেটিস তাকে কোনো কথা না বলে সে বলেছিল যে তুমি পরের দিন নদীর পাশে আমার সাথে বিকেলবেলা দেখা করবা, তোমার জন্য আমি ওয়েট করব, সেখানে আমি তোমাকে বলবো জীবনে কিভাবে সফলতা অর্জন করতে হয়। তো ছেলেটি সক্রেটিসের সাথে দেখা করার জন্য ইনটিন করে, বাবড়ি কাটা চুল, ফর্সা চেহারা, সে ইনটিন করে চলে গেছে নদীর পারে। সক্রেটিস তার আগে সেখানে গিয়ে বসে আছে, দাঁড়ায় আছে। সক্রেটিসের সাথে যখন ছেলেটার দেখা হলো, সক্রেটিস কোনো কথাবার্তা না বলে ছেলের ঘাড়ে হাত দিল। ঘাড়ে হাত দিয়ে হাঁটতে 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 নদীর ভিতরে হাঁটা শুরু করলো। ছেলেটা তো অবাক হয়ে গেল, কোনো কথা বলছে না, নদীর ভিতরে নিয়ে যাচ্ছে। ছেলেটা আবার চিন্তা করলো সম্ভবত আমার পা একটু ঠান্ডা করে মাথায় আমাকে কিছু হয়তো পরামর্শ দিবে, কিন্তু কোনো কথা নাই। বুক সমান পানির মধ্যে যখন চলে গেল দুইজন, সক্রেটিস হঠাৎ করে সেই ছেলেটার পেছনের বাবরি কাটা চুল ধরে পানির মধ্যে চুবাই ধরলো তাকে। এখন পানির ভিতরে সুপনি খাওয়ার পরে সে তো নিঃশ্বাস নিতে পারছে না। সে যত উপরের দিকে ওঠার চেষ্টা করে তাকে পানির মধ্যে তত চুবাই ধরা হয়। একটা পর্যায়ে সে হাঁসফাঁস করছে, যখন নিঃশ্বাস নিতে পারছে না উপরে ওঠার চেষ্টা করছে। সক্রেটিস দেখলো আর কিছু সময় যাতে যদি তাকে রাখি তাহলে তার সাবলীলা সাঙ্গ মারা যেতে পারে। এরপরে তাকে উঠালো। উঠানোর পরে ছেলেটা হাঁপাচ্ছে, প্রচুর পরিমাণে হাঁপাচ্ছে। তখন সক্রেটিস তাকে বলল, বাবা তুমি পানির মধ্যে এতক্ষণ পর্যন্ত আকুলভাবে কি প্রার্থনা করছিলে? তখন ছেলেটি বলল, আঙ্কেল আমি বাতাস চাচ্ছিলাম, বাতাস বাতাস। সক্রেটিস তাকে বলল যে তোমাকে যদি বাতাস না দিয়ে অনেক সোনা দানা দেয়া হতো? বুঝছে, না না না, সোনা দানা দিয়ে কি করবো, আমি তো না বাঁচলে সোনা দানা দিয়ে কি করবো? তখন সক্রেটিস তাকে বলছে, বাবা সফলতার কোনো রহস্য নাই, তুমি যে জিনিসটা চাও সেই জিনিসটা যদি ঠিক এইভাবেই চাও তাহলেই তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবা। সুতরাং আমরা এখানে যারা এখানে বসে আছি, এই মেধাবী শিক্ষার্থীদের একটা আইকনিক টার্গেট ঠিক করতে হবে। টার্গেট এমন যেন না হয় সকালে এক টার্গেট, দুপুরে আর এক টার্গেট, রাত্রি এক টার্গেট, ঘুমানোর সময় আর এক টার্গেট। সকালে দেখলাম এসপি হইতে ভালো লাগে, হ্যাঁ পুলিশের চাকরি করুক। দুপুরের বেলায় যে না এসপি তো অনেক পড়াশোনা, ওটার চাইতে ডাক্তার হওয়া ভালো। ডাক্তারের যখন বায়োলজি বই খুলে বসে তখন দেখেন মাজা ভন 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 করে, না না ইঞ্জিনিয়ার হব। এবার ম্যাথ কষ্টে বসলেন, দেখেন ম্যাথের আর ইকুয়েশন মিলে না, তখন বলে না এই হায়ার ম্যাথ দিয়ে আমার হবে না, তাহলে এর বাইরে গিয়ে কিছু একটা হইলেই হয়। এখন স্বপ্ন যদি দিনে দিনে এইভাবে পাল্টাইতে থাকে তাহলে জীবনে সফলতা অর্জন করা যায় না। নেপোলিয়ান বোনাপার্টের ইতিহাস আপনারা পড়েছেন, তাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। নেপোলিয়ান একদিন ছোটবেলায় 13-14 বছর বয়স, স্কুলে পড়ে, বাজারের ভিতর থেকে একদিন হাঁটছে। হাঁটতে হাঁটতে দেখেন একজন জ্যোতিষী হাত দেখে দেখে মানুষের ভবিষ্যৎ বলে দিচ্ছে। তখন নেপোলিয়ান ভিড় ঠেলে গিয়ে বলছে, আঙ্কেল আঙ্কেল আমার হাতের রেখাটা একটু দেখে বলেন তো আমি আমার জীবনে সফলতা অর্জন করতে পারবো কিনা। তখন তার হাতের রেখাগুলো জ্যোতিষী দেখে বলছে যে না বাবা, তোমার হাতের রেখা এখান থেকে বাঁকা, যদি এটা সোজা হইতো তাহলে তোমার জীবনে তুমি সফলতা অর্জন করতে পারতা। তখন সে ওইখান থেকে বের হয়ে গিয়ে কাছে কিছু টাকা ছিল, সেটা দিয়ে একটা ব্লেড কিনে এরপরে হাতের রেখা ধরে টেনে সোজা বানায় ফেলছে। এরপরে ফিনকি দিয়ে যখন রক্ত বের হচ্ছে আর এক আঙুল দিয়ে এটা থাম দিয়ে এখানে ঠেসে ধরে তারপরে আবার সেই জ্যোতিষীর কাছে গেছে। ভিড় ঠেলে গিয়ে বলছে, আঙ্কেল আঙ্কেল
বলেন তো এইবার আমি আমার জীবনে সফলতা অর্জন করতে পারবো কিনা। তখন জ্যোতিষী তার এই দৃশ্য দেখে অবাক নয়নে তাকিয়ে বলছে যে বাবা, জীবনে তুমি সফল, তোমার রেখা তোমাকে করবে কিনা আমি জানি না, তোমার ভিতরে যে অদম্য স্পৃহা আমি দেখেছি, নিঃসন্দেহে তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবা। পৃথিবীর ইতিহাস সাক্ষী, নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের শিশু বলা হয়, যেখানেই সে গিয়েছে এই তরুণ যুবক সেখানেই এক একটা বিপ্লব সংগঠিত করতে সক্ষম হয়েছে। তারেক বিন জিয়াদের ইতিহাস আমাদের জানা আছে, সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস আমাদের জানা আছে, মুসা বিন নুসাইরের ইতিহাস আমাদের জানা রয়েছে। এই বীর বিপ্লবীরা যে টার্গেট নিয়েছে সেই টার্গেটে পৌঁছানোর জন্য চরম অধ্যবসায়, ধৈর্য, সহিষ্ণুতা, সহনশীলতা তারা প্রদর্শন করেছিল। সেটা আজকে যারা এখানে মেধাবীরা বসে আছো, স্কুল কলেজে যে রেজাল্টগুলো তোমরা করছো, মর্নিং শোজ দ্য ডে, আজকের এই সময়গুলো বলে দিবে তোমার ভবিষ্যৎ আসলেই কোন দিকে যাচ্ছে। সুতরাং তোমাকে এখন থেকে চেষ্টা করতে হবে। আইনস্টাইনের একটা বক্তব্য রয়েছে, সে বলেছেন লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো, যদি তুমি সেই বাইসাইকেলের ব্যালেন্স ঠিক রাখতে চাও, ইউ মাস্ট কিপ মুভিং, তাহলে তোমাকে অবশ্যই বাইসাইকেলের প্যাডেলটি ঘোরাতে হবে। যদি তুমি তোমার বাইসাইকেলের প্যাডেল না ঘোরাও, তাহলে তোমার বাইসাইকেল কখনো সরল রেখায় চলবে না, হয়তো ডান দিকে অথবা বাঁ দিকে তুমি কাত হয়ে যাবে। তোমার জীবনের এই চলার পথেও অনেক প্রতিকূলতা, অর্থনৈতিক অভাব, সকালে খাইতে পারি না, দুপুরে খেতে পারি না, বাবা রিক্সা চালাচ্ছে, কাজ নাই, অনেক কষ্ট হচ্ছে, আমাকে এখন চলে যেতে হবে, পরীক্ষা কালকে, আজকে ধান তোলার সময়, কত প্রতিকূলতা আর প্রতিবন্ধকতা। কিন্তু তুমি বিশ্বাস করো, এই প্রতিকূলতা এবং সীমাবদ্ধতা কোনো মানুষকে ছোট করে না। তার ভিতরে যদি অদম্য স্পৃহা থাকে, সে তার লক্ষ্য পানে পৌঁছাতে পারে। শুধুমাত্র প্রয়োজন, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, জীবনে আমার লক্ষ্য যেটা স্থির করেছি, সে লক্ষ্য আমাকে অর্জন করতেই হবে। পারবো তো ইনশাআল্লাহ? আজকে আজকে পরিবারের অভিভাবকরা হন্যে হয়ে গিয়ে মাদকাসক্ত স্কুলে ভালো রেজাল্ট, প্রেম করছে, অশ্লীল কাজ করছে, মা বাবা চোখের পানি ফেলে, বাবা মাকে প্রহার করে নেশার টাকা না দেওয়ার কারণ। গাজীপুরে আপনারা দেখেছেন, ঢাকার বিভিন্ন জায়গায় কুপিয়ে কুপিয়ে বাপ সন্তানকে হত্যা করছে, আর সন্তান মা বাবাকে গুলি করে ঐশীর মতো মেয়েরও জন্ম হচ্ছে, যে উচ্চ শিক্ষিত, যারা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছে, কিন্তু নেশার টাকা তার বাবা তার মেয়েকে দিতে না পারার কারণে সেই মেয়ে তার বাবা মাকে হত্যা করেছে, জবাই করেছে। এত বিভৎস ঘটনাগুলো এই সমাজ ব্যবস্থায় ঘটছে, যেটা আমাদের জন্য লাঞ্ছনাদায়ক, কষ্টকর একটা বিষয়। কারণ আমাদের দেশের শিক্ষা আমাদের মানুষদেরকে সেভাবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছে, যার ফলে আমাদের নৈতিকতার দরকার। ইসলামী ছাত্র শিবির, এ কারণে আমরা বলি আমরা একটা ইনস্টিটিউশন। ইসলামী ছাত্র শিবির ইজ নট অনলি আ সো কল্ড স্টুডেন্ট অর্গানাইজেশন, বাট ইটস কমপ্লিটলি অ্যান ইনস্টিটিউশন। ইনস্টিটিউশনে আসলে ইন্টিগ্রিটি, মোরালিটি, সিনসিয়ারিটি, এই জিনিসগুলো ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে শিক্ষা দিবে। ইসলামী ছাত্র শিবিরের যে ভাইয়েরা আজকে বিদায় নিয়েছে, কর্মক্ষেত্রে রয়েছে, রাজনীতির অংশগ্রহণ করেছে, এই মানুষগুলো দক্ষতার সাথে তাদের নিজ নিজ জায়গায় তারা সক্ষমতার পরিচয় দিচ্ছে। আজকে আপনারা এখানে এই আয়োজনের প্রধান অতিথি যিনি রয়েছেন, অত্র এলাকার কৃতি সন্তান বাউফলের নাম আমরা চিনেছি শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কারণে। শফিকুল ইসলাম মাসুদ ভাই
যে কর্মগুলো করে আজকে সারা পৃথিবীর মাঝে তিনি পরিচিত হচ্ছেন। সারা পৃথিবীকে আমাদেরকেও কর্মের মাধ্যমে চিনিয়ে দিতে হবে। আমরা কোনো নির্ধারিত সীমাবদ্ধতার জন্য জন্মগ্রহণ করি না, আমাদের জন্ম হয়েছে পৃথিবীকে পরিবর্তন করে দেওয়ার জন্য। এই কারণে আমাদেরকে সংকল্প নিতে হবে। কবি নজরুল যেমন অনেক আগেই বলেছিল যে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, এই দেশ হতে দেশ দেশান্তরে আমরা ছুটতে চাই। তিনি বলেছিলেন বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। সে যখন এই কথা বলেছিল তখন ইন্টারনেট আবিষ্কার হয় নাই, কিন্তু তার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আজকে গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। টোটাল ইউনিভার্স আজকে পৃথিবীর এই জায়গাটা তিনি ভিলেজে পরিণত হয়েছে। পৃথিবীর ইনফরমেশন হাবগুলো আমাদের জন্য উন্মুক্ত হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে, লেবার ইকোনমি কনভার্ট হয়ে ক্যাপিটাল ইকোনমিতে চলে গিয়েছে। এরকম সময় দক্ষ মানব সম্পদ হয়ে গড়ে ওঠার কোনো বিকল্প নাই। ইসলামী ছাত্র শিবির তোমাদের জীবনের পরতে পরতে দেশে এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সর্বক্ষেত্রে তোমাদের সহযোগিতা করার জন্য ইসলামী ছাত্র শিবির কল্যাণমুখী কার্যক্রমগুলো রেখেছে। সুতরাং তোমাদেরকে এই আঙিনায় আমরা স্বাগত জানাচ্ছি। তোমাদের সুন্দর ভবিষ্যতের কথা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। ইসলামী ছাত্র শিবিরের জন্য তোমাদের কাছে দোয়া চাচ্ছি। আজকের এই প্রোগ্রামের যারা আয়োজন করেছেন, আয়োজক মণ্ডলী যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ সামগ্রিকভাবে পরামর্শ দিয়ে এই প্রোগ্রামকে এত সুন্দর সাফল্যমণ্ডিত করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে আজকের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, সামগ্রিক পরিকল্পনা এবং তত্ত্বাবধান থেকে রাত দিন পরিশ্রম করে এই প্রোগ্রামকে যিনি সফল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের সবার জন্য দোয়া করি। এই প্রোগ্রামের মধ্য দিয়ে যেন নিজেদেরকে একটা বার্তা নিয়ে আমরা যেতে পারি। আমরা সীমাবদ্ধতার মধ্যে থাকবো না, আমরা নিজেকে এক্সপ্লোর করব, আমাদের দৃষ্টিভঙ্গিকে আমরা পাল্টাবো। পৃথিবীকে যদি পাল্টাতে হয় ঘুমিয়ে ঘুমিয়ে পাল্টানো সম্ভব নয়। যদি স্বপ্ন দেখি জেগে জেগে স্বপ্ন দেখতে হবে, এবং অবশ্যই মানুষ যদি কোনো চিন্তা করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দেয়। নিঃসন্দেহে আল্লাহর কাছে আমাদেরকে সহযোগিতা চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখি সবাই একটু হাত তুলি তো, সবাই সবাই ঠিক আছি আমরা? সবাই একটু আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। আর একবার বলে আলহামদুলিল্লাহ। আর একবার। যদি আজকে বেশি বৃষ্টি হইতো তাহলে তো আমাদের মন খারাপ থাকতো। তাই বৃষ্টির চেয়ে একটু গরম আছে, তাও তো আমরা থাকতে পারতেছি। আমরা খালি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ বৃষ্টিটা যেন না হয়, আমাদের বাচ্চারা আমাদের অভিভাবকরা যেন কষ্ট না পায়। এই জন্য একটু কষ্ট হচ্ছে, তারপর আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা এতটুকু ভালো রেখেছেন। আমাদের এখন দুইজন ছাত্র, একজন ছাত্র একজন ছাত্রীর কাছে আমি একটু আগে বলে নেই, আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা তোমরা বসে থাকবা। আমাদের আরও দুটো প্রোগ্রাম আছে, আমাদের আরও দুইজন বুয়েটের এবং আমাদের আরেকজন মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে আসছেন, তিনি তোমাদের উদ্দেশ্যে কথা বলবেন। আমরা আমাদের শিবিরের সেক্রেটারি জেনারেল হাত দিয়ে দুজনকে, একজন স্কুল ছাত্র আর একজন স্কুল ছাত্রীকে আমরা আপাতত দুটো ক্রেস্ট দেব। আর বাকি তোমাদের বসা অবস্থায় সকল ছাত্রছাত্রীদের হাতে আমাদের কয়েক হাজার ক্রেস্ট আছে আলহামদুলিল্লাহ। তোমরা বসা অবস্থায় তোমাদের হাতে পৌঁছবে এবং কিছু ছবি আমরা এখানে তুলব, সেই জন্য তোমরা সবাই বসে থাকবে। আর পরবর্তীতে এটা একটু আগাম বলে রাখি, আমাদের অভিভাবিকা মণ্ডলী যারা আছেন, আপনাদের সন্তানদের যাতে কষ্টটা অপেক্ষাকৃত কম হয়, পুরো কষ্ট তো আর দুনিয়াতে শেষ করা যায় না। আমরা তাদের জন্য দুপুরে একটু খাবারের ব্যবস্থা করেছি, একটু নাস্তার ব্যবস্থা করেছি, সেটাও আমরা বসা অবস্থায় আপনাদের হাতে পৌঁছাবো। আমরা অভিভাবক শিক্ষক মণ্ডলীকে শুধু অনুরোধ করব, আমরা আপনাদের বাচ্চাদের কষ্টটুকু লাঘব করার জন্য শুধু তাদের জন্য আমরা আয়োজন করেছি, তাদেরকে আমরা সেই খাবারটুকু গ্রহণ করার জন্য অনুরোধ করব। অভিভাবকরা আমাদের সেই বাচ্চাকে খাওয়াই দেওয়ার দায়িত্ব, শিক্ষকরা আমরা যারা আসছি আমাদের সন্তানদেরকে সেটা খাওয়াই দেওয়ার দায়িত্বটা পালন করব। সেই সময় আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। এখন আমরা দুজন, একজন ছাত্র একজন ছাত্রীর হাতে শিবিরের সেক্রেটারি জেনারেল এক ক্রেস্ট তুলে দেবেন, বাকি ক্রেস্ট আমরা তোমাদের হাতে পৌঁছে দিয়ে ওখানে তোমাদের ছবি তোলা হবে ইনশাআল্লাহ। আমি সম্মানিত প্রধান অতিথিকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। প্রধান বক্তা
একই সাথে আজকের এই প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি শহীদ কাফেলার কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ডাক্তার ওসামা রাইয়ান। আমন্ত্রণ জানাচ্ছি পটুয়াখালী জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। আমন্ত্রণ জানাচ্ছি অন্যান্য দায়িত্বশীল বৃন্দ যারা মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করার জন্য সকল ছাত্রীদের পক্ষ থেকে এ পর্যায়ে মঞ্চে আসছেন আমাদের ছোট্ট বন্ধু নওরিন জাহান নাজিয়া। উপহার নেওয়ার জন্য মঞ্চে আসছেন নওরিন জাহান নাজিয়া। নওরিন জাহান নাজিয়া বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে 97 নং বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর 1 রোলধারী নওরিন জাহান নাজিয়া পুরস্কার গ্রহণ করছেন আজকের প্রোগ্রামের প্রধান বক্তা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের কাছ থেকে। এরপরে আহ্বান জানাচ্ছি রিশাদুল ইসলাম বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রিশাদুল ইসলামকে পুরস্কার গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। পুরস্কার তুলে দিচ্ছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এবং উপস্থিত অতিথিবৃন্দ। তোমার একটু অনুভূতি শুনি, পুরস্কার পেয়ে আজকের প্রোগ্রামে এসে তোমার কাছে কেমন লাগছে একটু বলো। আমার নাম রিশাদুল ইসলাম, আমি বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন ছাত্র। আমার রোল নম্বর 1। এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি ইসলামী ছাত্র শিবির ও মাসুদ ভাইকে ধন্যবাদ জানাই। আমি চাই ভবিষ্যতে আরো এরকম সুন্দর আয়োজন করা হোক। অসাধারণ। আমরা একটু নওরিনের কথা শুনি। নওরিন, তোমার কাছে কেমন লাগছে আজকের এখানে এসে? অনেক ভালো। বাংলাদেশ ছাত্র শিবির এই আয়োজন আমার অনেক ভালো লেগেছে। এই আয়োজনের জন্য মাসুদ ভাইকে আমার অনেক ধন্যবাদ। অসাধারণ। আমরা আত্মবিশ্বাসী হতে চাই, এই শিশুরাই আগামীর বাউফলের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আবার ফিরবো প্রোগ্রামের মূল এজেন্ডায়। আচ্ছা, আলোচনা তো অনেক হলো, এবার একটু অভিনয় হলে কেমন হয়? আপনারা কি জানেন আমাদের আজকের সাংস্কৃতিক সন্ধ্যা আছে? জানেন তো? আজকে সন্ধ্যায় দেশের সেরা সেরা শিল্পীরা আসবেন। ইতিমধ্যে ওনারা চলে এসেছেন। ছোট্ট একটু ডেমো দেব। ছোট্ট একটু ডেমো দেই। সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান কেমন হবে তার একটা ছোট্ট ডেমো নিয়ে এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের আলোচিত বিখ্যাত অভিনেতা সঙ্গীত শিল্পী আমাদের সবার প্রিয় কবির বিন সামাদ ভাই ও তার টিম। মঞ্চে আসছেন কবির বিন সামাদ ভাই ও তার টিম। তাদের জন্য একটা তালি হয়ে যাক। মঞ্চে আসতে আসতে আমরা কয়েকটি ঘোষণা রয়েছে। তোমার নাম হলো? আমাদের ছোট্ট বন্ধু তাইয়েবা, তার অভিভাবক কে সাথে এসেছেন, মেহরবানি করে মঞ্চের কাছে চলে আসুন। আমাদের তাইয়েবা আপনাকে খুঁজছে। যে আমরা আর সময় নেব না, আমাদের মূল আকর্ষণ আজকের এই পর্বে। এখন কবির বিন সামাদ ভাইয়ের কাছে আমরা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? খুব গরম পড়ছে। আসলে আমার এই ড্রেসে তো খুব বেশি দেখেন না আপনারা, দেখেন কি? এই ড্রেসে আসার কারণ হলো যে সময়টা বাঁচানোর জন্য, এই গরমের মধ্যে যেন সময় খুব বেশি না লাগিয়ে ফেলি, তার জন্য এই ড্রেসে আসছি। এক ড্রেসে দুইটা কাজ করে চলে যাব, আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। যেহেতু ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান, তো আমাদের বাচ্চাদের উপযোগী আমি একটা আবৃত্তি করব। আবৃত্তিটা অনেকেই শুনে থাকতে পারেন, তারপরে আবার নতুন করে আপনাদেরকে শোনাই। আবৃত্তি হলো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। এই কবিতাটা পারেন না সবাই? পারেন তো? তো এই কবিতা যদি আমরা ছোট মানুষদের আবৃত্তি করতে দিই, তাহলে ছোটরা কিভাবে আবৃত্তি করবে? বলবে, ওই দেখা দেয় তাল গাছ, ওই আমাদের গা, ওই থানেতে বাদ তলে তানা বগির থা। ও বগি তুই খাত কি, পান্তা ভাত তাত কি, পান্তা আমি তাই নে, পুঁতি মাত পাইনে, একটা দদি পায়, অমনি দলে গাপুত গুপুত খায়। এই তো। এখন এই কবিতাটা যদি আমরা মনির খানের কাছে পাঠাই, যে মনির খান ভাই, আপনি তো ভালো গান করেন, এই কবিতাটা একটু আবৃত্তি করেন তো। তো মনির খান কিভাবে আবৃত্তি করবে? ওই দেখা যাই তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে
কানা বগির সা অঞ্জনা রে অঞ্জনা, ঠিক না? মানে যাই গাইতে দেওয়া হোক তার মধ্যে অঞ্জনা রে ঢোকাবে। এটা যদি আবার আমরা আসিফের কাছে দিই, আসিফ একবার, তাহলে কি বলবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা প্রিয়া রে ও প্রিয়া, আমি বাউ ফলে তুমি কোথায়, তাই তো? হ্যাঁ, তারপরে যদি এটা আমরা আরো ব্যান্ডের শিল্পী আছে যেমন হাসান, হাসানের কাছে যদি দেওয়া হয়, হাসান ভাই কিভাবে গাইবে, ওনার যদি বলা হয় যে এই কবিতাটা আবৃত্তি করে দেন, ও বলবে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করি রে কানা বগির ছায়া, এরকম তো। এটা যদি আবার আমরা কোনো হুজুরের কাছে দিই, বক্তার কাছে, ভালো আলেম, তাকে যদি বলি আচ্ছা আপনি তো ওয়াজ করেন, খুব ভালো ওয়াজ করেন, তো আপনি একটু এই কবিতাটা আবৃত্তি করেন তো, উনি আবৃত্তি করবেন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি, বগি কান্দে কান্দে বলে আমি পান্তা ভাত খাইনে, পুটি মাছ পাইনে, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস করে খাই, মারাবা। হ্যাঁ, তারপরে এটা যদি আমরা ধরেন কোন মন্ত্রী পর্যায়ের লোক, আগে ছিল, আগের আমি যখন এটা প্র্যাকটিস করেছি, একজন মন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী, তিনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে মাফ করুক। তো উনার কাছে যদি এটা দেওয়া হতো যে আপনি এটা আবৃত্তি করেন, তো উনি আবৃত্তি করতেন, বুঝে নেবেন যে কার কার কণ্ঠে বলতেছি। ওই দেখা যায় তাল গাছ, ওই তাল গাছ আমাদের, এটা নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র মানা হবে না, যাই হোক তাই হোক তাল গাছ আমাদের থাকবে। তো এটা একটা গেল। এরপরে যদি আমরা এটা ধরেন আরো কার কাছে দেওয়া যায়, আমাদের সেক্রেটারি ছিল সাবেক, বলেছিল পালাবো না, মনে আছে? খেলা হবে। তো এখন উনাকে যদি দিতাম আবৃত্তি করতে, তাহলে বলতো ওই দেখা যায় তাল গাছ, ওই তাল গাছ আমাদের, এ তাল গাছ কে বানিয়েছে? শেখ হাসিনা বানিয়েছে। তাল গাছ নিয়ে টানাটানি মানা হবে না, প্রয়োজনে খেলা হবে, পালাবো না, জলে জলে তাল গাছ আমাদের হলে বিএনপি জামাতের জলে, ঠিক আছে তো? আচ্ছা, তারপরে এটা যদি আমরা কোনো একজন কৌতুক শিল্পী ছিল, ওর কাছে যদি আমরা দিতাম, ওর নাম মজিবার, তো ও বলতো ওর আবৃত্তিটা আমাদের আঞ্চলিক ভাষায়, ওনার বাড়ি চুয়াডাঙ্গায়, তো উনি চুয়াডাঙ্গার ভাষায় এরকম আবৃত্তি করতেন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগি ছা, তা তোর বাপের কি? তোর চৈত্য গোষ্ঠীর কি? কানাবগি ছা পুঁটি মাছ খাবে না খাবে না, তা তোর অসুবিধাটা কোন জায়গায়? মানে আঞ্চলিকতা ওর মধ্যে ঢুকাইতেই হবে। আবার এটা যদি একরকম পার্টি আছে যারা এই দেশে দেখবেন যে মাঝে মাঝে বাসের ছাদে মাইক লাগাই নিয়ে যায়, ওদের কাছে যদি দেন এই কবিতাটা আবৃত্তি করেন, তাহলে আবৃত্তি করবে কিভাবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই খনতে বাস করে, মানে যাদের কাছে যখন দেয়া হবে তারা তাদের মতো করে। আসলে এটা বলতে চাই, বুঝাতে চাই যে আমরা যখন চেয়ার পাই, তখন যে যেই চেয়ার পায় সে তার মতো করে সেই চেয়ারটা ব্যবহার করতে চায়, ঠিক না ভাই? ঠিক। যে যখন চেয়ার পায় মনে করে এই চেয়ার আর ছাড়া লাগবে না, এই চেয়ার মনে হয় আমৃত্যুকালের জন্যে, 41 সালের আগে চেয়ার ছাড়বো না। আবার পরে বলে 6 ঘন্টা টয়লেটে পালিয়েছিলাম, মনে আছে আপনাদের? তো যাই হোক, এটা আমার আবৃত্তি ছিল। এখন আমাদের একটা পরিবেশনা ছোটদের উপযোগী করে, দুপুরের পরে আবার আমাদের পরিবেশনা আছে, সেই সময় আমরা নিয়ে আসবো, এবং সন্ধ্যাবেলা কালচারাল প্রোগ্রাম আছে, তখনও আমরা পরিবেশনা করব। শফিকুল ইসলাম মাসুদ ভাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে
আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় ভাই, প্রিয় রাহবার, প্রিয় নেতা। আমি সরাসরি উনি যখন ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সেই সময়ে আমি ছাত্র সংগঠন করেছি। জেলে যাওয়ার পরে ওনার নিয়ে আমি একটা সঙ্গীত করেছিলাম, সেটা এখন সময়ের কারণে শোনানো সম্ভব হবে না। দুইটা লাইন শুধু যদি বলি, আমি উনার কথাগুলো বলতে চেয়েছিলাম, যেটা স্মৃতিচারণ করেছিলেন শফিকুল ইসলাম মাসুদ ভাই, যে কবির ভাই আমি আপনার গান জেলখানায় বসে অনেকবার শত সহস্রবার শুনেছি। তো সেই গানের দুইটা লাইন ছিল এরকম: আমি সব ব্যথা সয়ে যাব শুধু তোমার জন্য, আমি তোমাকেই ভালোবেসে হতে চাই ধন্য, ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। ভাইকে অনেক নির্যাতন করা হয়েছিল, এই জন্য অন্তরায় লিখেছিলাম, ওরা মারছে মারু প্রতিনিয়ত, আমি মনে করি উপহার, দিন ফুরালে সেই পরকালে দিও প্রভু তোমার দিদার। ওরা মারছে মারুক প্রতিনিয়ত, আমি মনে করি উপহার, দিন ফুরালে সেই পরকালে দিও প্রভু তোমার দিদার, ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। ভাইয়ের স্বপ্ন, যেহেতু ইসলামী আন্দোলনের কর্মীদের স্বপ্ন এক হয়, এজন্য বুঝেছিলাম উনি বলতে চেয়েছিলেন, আমার আশা কায়েম হবে এই জমিনে খোদার দিন, আমার ত্যাগের বিনিময়ে আসুক বিজয় আসুক সুদিন, আমার আশা কায়েম হবে এই জমিনে আল্লাহর দিন, আমার ত্যাগের বিনিময়ে আসুক বিজয় আসুক সুদিন, ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। মারহাবা বলা যাবে? বলা যাবে না? আমার এই কথা এবং আমার মাসুদ ভাইয়ের, শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের স্বপ্ন কথার মধ্যে কি কোনো পার্থক্য আছে? এটা শুধু আমার কিংবা মাসুদ ভাইয়ের স্বপ্ন নয়, এটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতাকর্মী শুধু নয়, বাংলাদেশের তাওহীদি জনতার, বাংলাদেশের আপামর জনসাধারণের, একজন নামাজির, একজন আলেমের, একজন মুসলমানের, একজন সাধারণ জনতার, খেটে খাওয়া মজুরের স্বপ্ন হলো আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। বলেন ঠিক কিনা? সেই বাংলাদেশ কি আপনারা চান? সেই বাংলাদেশ যদি আমরা চাই তবে আমাদেরকে কোরআনের আঙ্গিকে গড়ে নিতে হবে। আসুন আমরা পরবর্তী 5 মিনিটের মধ্যে আমাদের পরবর্তী পরিবেশনাটা, হ্যাঁ সময় হবে, আমরা রেডি আছি, 2-3 মিনিটে হয়ে যাবে একটুখানি। আর যদি না হয় তাহলে আমরা পরে করবো, সমস্যা নেই। সেটা কোনটা ভালো হবে? মোসাম্মদ আয়েশা, বাবা আবুল বাশার, মাতা নয়নমণি। মোসাম্মদ আয়েশা, মাতা নয়নমণি, বাবা আবুল বাশার। যেখানে থাকো স্টেজের পিছনে, মা কান্নাকাটি করছে, একটু আসার জন্য বলা হচ্ছে। তো এটা আমরা শেষ করে ফেলি। আচ্ছা, আমরা তো গান শুনলাম, অভিনয় দেখলাম, আরো একটা নাটক রেডি আছে। তার আগে একটু পড়াশোনা করে আসি নাকি? কি চাই, নাটকটা এখন নেব নাকি একটু পরে নেব? এখন? আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা শুনলাম, এরপর কিন্তু আমাদের কথা শুনতে হবে। তাহলে আর দেরি নয়, এরপরে আমাদের বাকি পরিবেশনাটুকু সম্পন্ন করার অনুরোধ করছি আমাদের আজকের এই অভিনেতা দ্বয়কে। কয়েকটি ঘোষণা। সুরিয়া আক্তার নিশা, আদাবাড়িয়ার, একটু মঞ্চের দিকে চলে আসো। সুরিয়া আক্তার নিশা। তাসিন, কামাল হোসেন, বাড়ি কালাইয়া, আয়েশামণি,
মানসুরিয়া দাখিল মাদ্রাসা, চাঁদনি এসকে ডিসিক মাধ্যমিক বিদ্যালয়, যাদের নাম বলবো একটু মঞ্চের দিকে চলে আসবেন। শাফিন বাবা সোহেল একটু মঞ্চের দিকে চলে আসবেন। ফাহমিদা এশা, মুজিব, ইলিয়াস নাসির পেদা পিতা আর কি, সাজিদ কালাইয়া স্কুল, মাহাদি বটকাজল, যাদেরকে বলছে এরা একটু মঞ্চে এসে দাঁড়াবেন। আচ্ছা, অভিভাবকদের উদ্বিগ্নের কোনো কারণ নাই, আমাদের কোনো সন্তানই হারায় নাই। আপনারা এবং সন্তানরা একটু হয়তো সময়ের জন্য পৃথক হয়েছে, আশা করছি সবার সাথে এখানেই সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। জি, পরিবেশনায় যাচ্ছি। ওহ, পরীক্ষা সামনে, খুবই কষ্টে আছি। আরে ও শোনা, তুমি কারো খুঁজে পাচ্ছাও না? তুমি কাকে খুঁজতেছো মনে? আম্মুকে? হ্যাঁ, তাহলে এখানে একটু সাইডে থাকো আম্মু। হ্যাঁ, তো ওই পড়ার খুব চাপ এখন। আমি মামা বাড়ি থাকি, নানা বাড়ি থেকে পড়তেছি, আল্লাহ দেখি কি হয়। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে। দন্ত লয়কে সকালে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভ্যাকাল লয়কার ভালো, ভ্যাকাল লয়কার ভালো ভালো ভালো। আরে স্যার এত পড়া দেয়, একদম মাথা নষ্ট হয়ে যায়। এত পেরেন্টের পরে চাপ পড়লে লেখাপড়া করা সম্ভব? আল্লাহ, এত কষ্ট হচ্ছে। লয়কের সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। দন্তস্বকে সকাল মাথা নষ্ট হয়ে যায়। আল্লাহ, এত পড়া, টাক পড়ে যাচ্ছে। ভাগ্নে কি করছে ভাগ্নে? মামা, তুমি পড়ার সময় আমার ডিস্টার্ব করবা না, আমি তোমার একদিন কইছি। আমার পরীক্ষা সামনে মামা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে পড়া মুখস্থ করতে যাই। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছিল। আমার এই পড়াটা মুখস্থ হচ্ছে না। তুমি আসছে ভাগ্নে, ভাগ্নে হোয়াট ইজ ভাগ্নে? ওরে ভাগ্নে, তা তুই কের পরীক্ষা, তুই কি পড়ছিস? মামা, আমার সামনে বিসিএস পরীক্ষা হলো তো আমি এত ভয় পেতাম না। সাপ্তাহিক পরীক্ষা। সাপ্তাহিক পরীক্ষা? মাথা নষ্ট। সারাদিন তো পড়ি, তোর পাস তো করতে দেখি। মামা, এত কথা বললি না, তুমি আমার পড়ার সময় ডিস্টার্ব করবা না। আমি একটু পড়াটা মুখস্থ করতে দাও মামা, আমি সরি মামা। কি পড়ছিলি ভাগ্নে, একটু পড়া। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই পড়া তুই আর শেষ করতে পারলি না? ওটা শেষ হবে না, ও তো চলবে ভাগ্নে। হ্যাঁ, তাহলে তুই মনোযোগ দিয়ে পড়, বুঝছিস? আচ্ছা মামা। আমি তাহলে গেলাম। মামা মনে হয় কিছু রাখলো। যাও মামা, আমি তো পড়ার সময় মামা কিছু রাখলো মনে হইলো। একটু পড়া উচিত, কারণ পড়া না মামা কি রেখে গেলে একটু দেখা উচিত না, পড়া উচিত। সকালে উঠে আমি মনে মনে বলি না একটু কিন্তু দেখি মামা, একটু দেখি মামা কি রেখে গেল রে। এই চশমা খুললি ভালো দেখতে হবে না মনে হয়। বাবা, এর মধ্যে মিষ্টি রেখে গেল মামা। ভালো লাগলো মামা রে। না, পড়ার সময় আসলে এসব খাতি হয় না, আল্লাহ মাফ করে দিন। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এর মধ্যে আবার কি বাবা, এর মধ্যে দেখছি দই মনে হচ্ছে। আল্লাহ, আর খাবো না, এটা ঠিক না। কারণ সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ভালো হয়ে চলতে গেলি এইসব আমার জিনিস না বলে খাতি হয় না। আল্লাহ, জায়গার জিনিস জায়গায় থাকা। আমি ভদ্র ছেলে। সকালে উঠি আমি মনে মন একের মনে, মন একের মনে, বল রেকের বল একের বলি। আর একটু খাবো না? সকালে উঠি আমি মনে মনে, মামা বুঝতে ফেললি তো? মামা, ভাগ্নে মামা পড়ার সময় তুমি ডিস্টার্ব করবে না, আমি একদিন কই। ছুটে কোন যাচ্ছি তুই? এই পাশে তুমি। আর মাথা খারাপ হয়ে গেছে মামা, আমার পরীক্ষা সামনে মামা, আমার ভাল লাগছে না। সেই ধরে পড়ছিস তুই? আমার পড়া মুখস্থ করা লাগবে না মামা। মুখস্থ হয়নি? পরীক্ষা সামনে। সকালে উঠি আমি দৈত্য শাক একাল্লা একা সকালে আমার বানানি মুখস্থ হচ্ছে না। আমার পড়া সময় তুমি তা পড়াশোনা তোর ভালোই করেছিস বুঝছিস? মামা কি বুঝে ভালো, আল্লাহ ভরসা, আল্লাহ রহমত। ভাগ্নে, ভাগ্নে মামা, তোর কাছে যে মিষ্টি আর দই রাখিলাম, কি মামা সে তা কনে গেল? ও মিষ্টি আর দই আমি দেখিনি তো। কি সে
তাই মিষ্টি আর দই রাখলাম, তাই এর মধ্যে নেই দেখছি এই ফাঁকা। প্যাকেটে ছিল মামা, ও এখানে রেখে গেছিল। আমি এখানে তো রাখি। করিনি তো মামা, আমি পড়ার পরে রয়েছি তো মামা, আমি বলতে পারবো না মামা। আমি সরি মামা, আই এম সরি। তাহলে কনে গেল? না মামা, আমি করতে পারবো না। আবার পড়ার সময় ডিস্টার্ব করি না মামা, আমি এটা করতে পারবো না। ওটার মধ্যে কি ছিল মামা? আরে দই আর মিষ্টি ছিল। আমি তো দই মিষ্টি জীবনে চিনি না, সে জিনিসটা কি চিনিস না? না। ও, তুই তো আমার আদর্শবান ভাই নিয়ে মিথ্যে আমি কথা বলিস। সকালে উঠে মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এটা মামা পরিষ্কার। মামা আমার পড়তে হবে মামা, ডিস্টার্ব করি না। এখানে তুমি সত্যি কি রেখে গেছিলে? তা আমি তো রেখে গেলাম, তুই পড়ছিস তোর সামনেই তো রাখলাম। তাহলে খেয়ে গেছ কিছুতে, খেয়ে গেছ? এখন তা জানি কিছু খেয়েছিস কি? তাহলে আমাদের বাড়ি ইঁদুর হয়েছে খুব বেশি মামা, ইঁদুর খাতি পারে মামা। ও, তাহলে তুই খাসনি? আমি খাবো কেন মামা? দেখ আমি চিনি না জিনিসটা কি, ইঁদুর খাতি পারে মামা। তুই তাহলে খাস না না? না মামা, আমি সবাই সাক্ষী, আমি খাইনি মামা। ও, তা ভালোই হয়েছে বুঝলি ভাগ্নে। হ্যাঁ ভালো হয়েছে মানে? মানে যদি ইন্দুরি খেয়ে থাকে, তোর মামি বলছিল যে বাড়ি মেলা ইন্দুরি উৎপাত বেড়ে গেছে। ও মামা হ্যাঁ, বিষ লাইনি তার বন্ধ কেটে যাচ্ছে। ও বিশাল ইন্দুররা ওরাই দখল করে নিতে পারি। হ্যাঁ মামা। তা ইন্দুর যদি খাই, ইন্দুরির জন্যই আনাতে বিষ মিশই না। ও মামা, বুকের মধ্যে জ্বলছে মামা। তো জল থেকে বিষ তেল মাখাইছে ওতে সত্যি? তুই কি খাইছিস তাই? না আমি খাইনি মামা, কিন্তু তাহলেই তোর মাখাইছে। সমস্যা। ও আল্লাহ, লাগাইনো মামা। আরে তুই আরাম করছিস কেন? ও চলে ছাই যাচ্ছে মামা আমার। আল্লাহ, ওরা তুই তো খাইসনি, তো চলবে কেন? না খাইনি, কিন্তু ওটা কি সত্যি ইঁদুরের বিষ মাখাইনো? হ্যাঁ, ও আল্লাহ, আমি ও বাবা, এটা আমার হাসপাতালে না বাবা, আমি শেষ বাবা। তুই আরাম করছিস কেন ভাগ্নে? ওটাই ইঁদুরের ওষুধ মাখাইনো ছিল। ওরে হ্যাঁ। ও বাবা, তুমি আমার মামা না, আমার আব্বা। আমার এটা হাসপাতালে ওয়াশ করতে হবে বাবা। আরে মুসিবতে খাইনি তাই আরাম করছিস। আমি একটা ভুল হয়ে গে মামা, ওই ইঁদুরের সাথে আমি একটু খাই ফেলিলাম। ও ও আমার চলে যাও আল্লাহ। ও, ও চলে যাও এই ঠান্ডা। তাহলে তুই খাইছিস, সেটা আগে বললি হয়তো। মামা, বিষ মাখাইছো? হ্যাঁ, বিষ মাখাইছিস। আমি চলছে আগে হাসপাতালে। ওরে শোন, তোর একটা, তুই তো আমার ভাগ্নে মানুষ। তোর সাথে আপন তোমার মার বোন? হ্যাঁ। না, তোমার বোনের ছেলে। ওরা আসলে আমি দই মিষ্টিটা রেখে গেলাম, হ্যাঁ। তো এসে দেখছি নেই। আচ্ছা তা একটা কৌশল অবলম্বন করলাম। আচ্ছা, যে আছে যে এটা আসলে কিডা খাইয়েছে, চোরটা ধরার জন্য, বুঝলি? মানে ওতে বিষ তেল মাখাওনি? আরে না, বিষ তেল মাখাবো কেন? আমিও তো খাইনি, তো আমি দেখিও নি, চিনিও নে। তুমি কি আন্দাজে আমার একটা দোষ দিয়ে বসলে? নানা বাড়ি থাকি বলে এত অপবাদ দিবা না। এটা এখন আর সেই সময় নাই। তুই যা বললি যে কি বললাম কি? পড়ার সময় এসে করে ডিস্টার্ব। আমি খাইছি, তোমার কিটা কইলো? মাখাওনি, আমিও খাই। সোনামণিরা, দেখলে তো আমার ভাগ্নে কত বড় মিথ্যাবাদী। একটা মিথ্যা কথা বলতি যে কতগুলো মিথ্যা কথা বললে। আসলে এই মিথ্যা কথা কিন্তু অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা সকল পাপের মা। তো এই মিথ্যা কি বলা যাবে? তাহলে কি আমরা সদা সত্য কথা বলবো? সবাই সবাই বলি একসাথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় অভিনয় শিল্পীদের। একটা করতালি। আজ আকাশে রৌদ্র ঝলমল দিন, তারপরও তোমাদের করতালিতে মনে হলো বৃষ্টি যেন ঝরলো এবার। প্রিয় বন্ধুরা, অনেক হয়েছে, গান শুনেছি, অভিনয় দেখেছি, এবার একটু পড়াশোনা। কার কাছে যাব? বুয়েটে যারা পড়তে চাও, ইঞ্জিনিয়ার যারা হতে চাও, একটু দেখি তো হাত তোলো তো সবাই। ইঞ্জিনিয়ার হতে চাও কারা? বুয়েটে পড়ার স্বপ্ন যাদের। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে আমরা একটা আলোচনা শুনবো, ছোট্ট একটা প্রেজেন্টেশন নিয়ে আসবেন বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন শেষ করা আমাদের প্রখ্যাত ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাকিবিল্লাহ ভাই। মঞ্চে আসবেন মোহাম্মদ বাকিবিল্লাহ ভাই। আমি তাকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শাফিন, তোমার আম্মু এখানে অপেক্ষা করছে, তুমি আমাদের মঞ্চের কাছে চলে আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। কি শোনা যাচ্ছে? কি সবাইকে আসি মাঠে নাকি? এই পাশে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? এই পাশে শোনা যাচ্ছে? কি অবস্থা, কেমন আছো তোমরা? মনে হচ্ছে গরমে সবাই অতিষ্ঠ হয়ে গেছে নাকি? শোনা যাচ্ছে না? কেমন আছো তোমরা?
মানে সাদ্দাম ভাইয়ের বক্তব্যের পরে আসলে মানে আর কারো বক্তব্য শোনার মন নাই নাকি? এদিকে কি অবস্থা, কেমন আছো তোমরা? যাই হোক, আমাকে ভাই টাইম দিছে অল্প, আর যে কাঠকোঠা টপিক, এই টপিকে আলোচনা আসলে এরকম ভরা বুঝলিছে মানে খুবই কঠিন, বা শুনতেও অত বেশি ভালো লাগে না। তারপরেও কি করার, আমরা এখানে শুনতে আসছি একটু জীবনমুখী আলোচনা, জীবনে কিছু গাইডলাইন, ক্যারিয়ার কেন্দ্রিক গাইডলাইন। আমরা আসছি তোমাদের সাথে আমাদের জীবনে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা, এই আর কি। ইতিমধ্যে আমরা কিছু মজা নিছি, তাই তো? আমাদের নাটক হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সামনেও হবে। আমাদের এই জিনিসগুলো ভালো লাগে, কিন্তু যেগুলো আসলে জীবনের জন্য আসলে প্রয়োজন, যেগুলো আসলে মানে সিরিয়াসলি চিন্তা করা দরকার, এই জিনিসগুলো আমাদের কখনো ভালো লাগে না। পড়ালেখা করতে ভালো লাগে? সত্যি করে বলো, পড়ালেখা করতে ভালো লাগে? কার কার ভালো লাগে একটু হাত তোলো। মাশাআল্লাহ, সবাই তো ভালো। এই যে আমি তো ভুলে গেছিলাম, এখানে তো মানে সিঙ্গেল ডিজিটদের নিয়ে সংবর্ধনা, তাই না? সবাই মেধাবী স্টুডেন্ট। যাক, মাশাআল্লাহ, ভালো লাগলো। না, আলহামদুলিল্লাহ, এই ধরনের আর আয়োজন আমার দেখে খুবই ভালো লাগতেছে, এবং এখানে যে ভাইরা আমাকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, এই জন্য ভাইদের প্রতি কৃতজ্ঞতা। মানে এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এই ধরনের আয়োজন মানে আরও বেশি বেশি হওয়া দরকার। এখানে তো খোলা ময়দানে অনেকটা সমাবেশ টাইপের হয়েছে। আমার মনে হয় যে ভাইদের আমি অনুরোধ করব সামনে থেকে আরও ঘরোয়া পরিবেশে আরও যাতে 1-to-1 আমরা কানেকশন করতে পারি, আমরা আমাদের ছোটো ভাই ব্রাদারদের সাথে কথা বলতে পারি, এটা করার মানে অনুরোধ থাকবে। তো আমরা একটু কথা শুনি যে আমার পরিচয় ভাই দিচ্ছেন, আমি বুয়েট থেকে গ্রাজুয়েশন করছি ইঞ্জিনিয়ারিং। বুয়েটের নাম আমরা কি শুনছি? কে কে শুনছি? হাত তুলি। মাশাআল্লাহ, আমি তো মানে অনেক মানে নেগেটিভ ধারণা নিয়ে আসছিলাম। এখানে তো সবাই খুবই মানে সচেতন এবং সব কিছু জানে। আমি এত ছোট বয়সে বুয়েটের নাম শুনি নাই। আমি বুয়েটের নাম শুনছি মানে আমার টেস্টের পরে, এসএসসির টেস্টের পরে, যে ছোটবেলা থেকে ওই মানে মানুষজন বলতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, তো ওই মুখস্থ বলতাম আর কি যে কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। কিন্তু মানে জানতাম না, বুঝতাম না আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ার কি, বা খায় না মাথায় দেয়, বা ইঞ্জিনিয়ারিং কি, এগুলো বুঝতাম না। তো তোমরা মাশাআল্লাহ আসলে বর্তমান ইন্টারনেটের যুগের মানুষ, তোমরা তো সব কিছুই আগে থেকে জানো, অনেক কিছুই। তো ইঞ্জিনিয়ারিং এখানে অনেকেরই দেখলাম যে ইঞ্জিনিয়ারিং কার কার ইচ্ছা, দেখি হাত তোলো তো। ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা, ইঞ্জিনিয়ার হইতে চাও? এবার একটু হাত কমছে। মানে ডাক্তার, সবাই কি ডাক্তার হইতে চাই? ইঞ্জিনিয়ার হইতে চাই কে কে? আবার একটু হাত তুলি। আচ্ছা আচ্ছা, ইঞ্জিনিয়ারিং কি আমরা বুঝি কি না? মানে আমাদের এখানে আসলে এখন যে বয়স, এখানে আমি যতদূর জানি 5ম থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে এখানে আয়োজন করা হয়েছে। তো এখন থেকে আসলে এখন অনেক কিছুই বুঝবা না, এটা ঠিক আছে, যে আসলে আমি লাইফে কি করব, ক্যারিয়ার কি চুজ করব। আমরা তো মাই এইম ইন লাইফ লিখি, তাই না? আমরা প্যারাগ্রাফ বা এসে মাই এইম ইন লাইফ লিখি না? কে কে লিখছে দেখে হাত তোলো তো। কি লিখছো তোমরা? ডাক্তার হই। বইতে মুখস্থ লেখা থাকে ডাক্তার হই। তো এই জিনিসগুলা আসলে কি এইভাবে ঠিক করা যায় না। তো আশেপাশের এক্সপিরিয়েন্স থেকে অভিজ্ঞতা নিতে হয়, জীবনের থেকে অভিজ্ঞতা নিতে হয়, পড়াশোনা, অভিজ্ঞতার পরামর্শ, এবং নিজেও আসলে কি চাই, নিজেকে বোঝা, এই জিনিসগুলা থেকে আস্তে আস্তে আমাদের মানে বোঝা যায় আমরা আসলে কি হইতে চাই। অনেক সময় ভুলক্রমে আমরা অনেক কিছু হয়ে যাই। মানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছুই আছে, যে অনেক ফ্রেন্ড আমাদের অনেকেই বুয়েট থেকে দেখবেন যে সাংবাদিক হয়েছে, বুয়েট থেকে মানে হয়তো অভিনেতা হয়েছে, বুয়েট থেকে ব্যবসায়ী হয়েছে, বুয়েট থেকে রাজনীতিবিদ হয়েছে। মানে ইঞ্জিনিয়ার, কিন্তু ইঞ্জিনিয়ার হইলে ইঞ্জিনিয়ারিং পেশাই থাকে এরকম কিন্তু সাধারণত হয় না। তো এটা সাধারণত দেখা যায় যে অনেকেই মানে হয়তো বুঝে না ইঞ্জিনিয়ারিং কি, ইঞ্জিনিয়ারিং পড়ছে দেন হয়তো আর কোনো কিছু হয় নাই। তো আমি যেটা বলতে চাই যে আমরা এখানে বুয়েটের সম্পর্কে যেহেতু জানি, তাহলে বুঝি যে বুয়েটে যারা পড়াশোনা করে, আমরা আমাদের ধারণা আছে এখানে বাংলাদেশের সবচেয়ে টপ মেধাবীরা পড়াশোনা করে, নাকি? আমরা কি বুয়েট সম্পর্কে জানি? আমরা হাত তুললাম, এই জন্য বললাম যে বুয়েট চিনি কিনা। তো যাই হোক, ইঞ্জিনিয়ারিং পড়ার বাংলাদেশে আরও ভালো ভালো প্রতিষ্ঠান আছে, আরও অনেক জায়গা আছে। তো আমি একটু আসলে কিছু এক্সপিরিয়েন্স থেকে একটু মানে কনসেপচুয়াল কিছু কথাবার্তা বলি, কিছু ধারণাগত। এই যে মেধাবী শব্দটা, মানে আমরা এখানে তো আসলে নিজেদেরকে অনেক সময় একটু মানে ইনফিরিয়র ভাবতে পারি, যে মানে একটু মানে নিচের দিকে, বা একটু কনফিডেন্স না থাকা, একটু লো কনফিডেন্সে ভোগা, যে আমরা হচ্ছে বাউফলে থাকি, এত প্রত্যন্ত অঞ্চলে থাকি, আমরা কি আসলে ঢাকা এরকম বড় বড় প্রতিষ্ঠানে পড়তে পারবো কিনা, বা আমাদের কি ওই যোগ্যতা আছে কিনা, আমাদের কি ওই মেধা আছে কিনা। তো এই যে মেধাবী,
এই শব্দটা আমাদেরকে অনেক বেশি মানে করে তাই না, যে ও মেধাবী আমি মেধাবী না। ক্লাসে যে দেখা যায় ফার্স্ট হয় ওকে আমরা মেধাবী বলি, কিন্তু যে লাস্ট হচ্ছে ওকে মেধাবী বলতেছি না বা ওকে আমরা গুনতেছি না। তো দেখা যাচ্ছে ক্লাসে যে ফার্স্ট হয় ওর একটু আলাদা ভাবসাব থাকে নাকি। এখানে এক রোল কার কার দেখি হাত তোলো তো। মাশাআল্লাহ, তোমরা কি ক্লাসে অন্যদের কি গুণনা নাকি? গুণনা বলতে বুঝো, তোমাদের ভাষায় বলতেছি, মানে অন্যদেরকে দাম না দেওয়া। তো দেখো আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছুই দেখছি আসলে, এই মানে বয়স বেশি না হইলেও যতটুকু হয়েছে এক্সপিরিয়েন্স তো অনেক হয়েছে। তো আমরা যেটাকে মেধাবী বলি, ক্লাসে ফার্স্ট হওয়া বা সেকেন্ড হওয়া বা 1 থেকে 10-এর মধ্যে থাকলে মেধাবী বলি, আসলে মেধাবী এরকম না, ঠিক আছে। মেধা জিনিসটা ব্রড, প্রত্যেকেই আমরা মেধাবী আসলে, এক একজনের মেধা এক এক রকম হয়। এখন ধরো যে কেউ ডাক্তার হইতে চায়, কিন্তু ও দেখালো আসলে বুঝে নাই ও নিজেকে, ওর ভুলক্রমে ভাবছে ডাক্তার হইতে চায় ও আসলে, মানে আশেপাশে দেখছে বা বাপ মা চাইছে তাই ডাক্তার হবে বা বাপ মা চাইছে তাই ইঞ্জিনিয়ার হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে পড়াশোনা করতে যে আর পারে না। তোমরা এখন হয়তো এই জিনিসগুলো একটু কানেক্ট করতে কম পারবা, পড়াশোনা কি বা মানে কেমন কঠিন বা কেমন পড়াশোনা ডাক্তারের বা ইঞ্জিনিয়ারের। তো আমি যে জিনিসটা ফোকাস করতেছিলাম সেটা হচ্ছে মেধাবী। এই কনসেপ্টটার কারণে মানে আমাদের সমাজে হয় কি অনেক সময় অনেক যারা সম্ভাবনাময় হইতে পারতো তারাও অনেক ক্ষেত্রে হীনমন্যতায় ভুগে, মানে বিচ্ছিন্ন হয়ে যায়, অনেকে আত্মহত্যা করে। দেখছো তো 9-10-এর পোলাপান বা জেএসসি রেজাল্ট দিছে, এসএসসি রেজাল্ট দিছে, এরপরে আত্মহত্যার রেট বাড়ে না, আত্মহত্যা করে না। তো এইগুলা কেন হয়? এই যে আমাদের সমাজে একটা মানে ধারণা তৈরি করে দেওয়া হয়েছে, তুমি ও ফার্স্ট হয়েছে মানে ও মেধাবী, ও সব কিছু পারে, ও সব কিছুতে মানে ভালো করে, কিন্তু এই ধারণাগুলো ঠিক না। আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখছি, ধরো যে এখন এখানে যারা তোমরা 5-এ আসো, 5-এ পড়ো, এরাদের এসএসসিতে যে গোল্ডেন এ প্লাস পাবা এর নিশ্চয়তা এখনো বলা যায় না। মানে ধরো যে 5-এ ফার্স্ট, সে যে এসএসসিতে যেও ফার্স্ট থাকবে এটা কি বলা যায়? তাহলে যে 5-এ ফার্স্ট ছিল সে যদি এসএসসিতে যে গোল্ডেন না পায় বা ফার্স্ট না হয়, তাহলে কি সে আসলে মেধাবী ছিল না? মানে যে ফার্স্ট হয়েছে ও কি আসলে মেধাবী ছিল না? আমার কথা কি বুঝতে কঠিন হচ্ছে? সবাই কি শুনতেছি? আরো জোরে সবাই শুনতেছি? তো আমি যেটা বলতেছিলাম যে যদি কেউ ধরো যে 5-এ ফার্স্ট ছিল, প্রথম ছিল, ক্লাসে 1 থেকে 5-এর মধ্যে থাকতো, কিন্তু এসএসসিতে যায় ও হচ্ছে যে ধরো কোনো কারণে খারাপ হয়ে গেছে, 30 রোল হয়ে যায়, 20 রোল হয়ে যায়, বা ধরো যে প্লাস পায় নাই এসএসসিতে বা গোল্ডেন পায় নাই, ঠিক আছে, অথবা ধরো এসএসসিতে গোল্ডেন পাইলো, ইন্টারে গোল্ডেন পাইলো, এরপরে যে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স হয় নাই, এরকম বহুত আছে না আশেপাশে? দেখছো না তোমরা? তোমাদের ভাইদের অনেকে দেখছো না যে অনেক ভালো রেজাল্ট করে, এরকম দেখছো কিনা? কি কেউ দেখছো? হ্যাঁ বা না বলো, যে তোমাদের ভাই একজন যে ফার্স্ট ছিল কিন্তু এরপরে যে আর ভালো কিছু হয় নাই। তো এখানে আসলে এই কথাটা আসে যে তাহলে মেধাটা কি, মেধাবী কে, কারা? তো আমি যেটা বলবো যে এখানে যদি অন্য মানে পিছনের দিকে রোলের লোকজনও আসো, তা মানে ভয় পাওয়ার বা হীনমন্য হওয়ার কিছু নাই যে আমার রোল 20, আমার রোল 30, আমি আসলে জীবনে কিছু করতে পারবো কিনা। হ্যাঁ তুমি পারবা, তোমার লাইফে আসলে আরো 10 বছর পরে কি হবে কেউ বলতে পারে না। তো আমি এই জন্য যেটা বলি যে মেধা জিনিসটা হচ্ছে অনেকটা মাইন্ডসেট। মাইন্ডসেট বুঝো? তোমরা কি মাইন্ডসেট শব্দটা শুনছো? কে কে শুনছে হাত তুলো তো। একটু কম মনে হচ্ছে। আচ্ছা, মাইন্ডসেট জিনিসটা হচ্ছে অনেকটা মানে আমার সম্পর্কে আমার ধারণা, বা এইভাবে যদি সহজ কথায় বলি যে আমি একটা জিনিস যখন আমাকে কোনো একটা কাজ করতে দেওয়া হয়, ধরো যে তোমার মা তোমাকে বলছে যে যা দোকান থেকে 1 কেজি আলু নিয়ে আয়, তো এইটার জন্য কিন্তু আমরা মানে এরকম চিন্তা করি না ও বাপরে এটা কত কঠিন কাজ, আমি পারবো কিনা, আমি কি করতে পারবো, 1 কেজি আলু আসলে কতটুকু কি, এত কিছু কিন্তু আমরা চিন্তা করি না। আমরা কিন্তু খুবই ন্যাচারালি, খুবই প্রাকৃতিকভাবে মানে ধুম করে মা থেকে টাকাটা নিয়ে 1 কেজি আলু এনে দিয়ে দেই। এখানে কি আমাদের চিন্তা করতে হয়? সবাই কি শুনতেছি? আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে? আমি একটু বুঝাইতে চাচ্ছি যে এই যে মেধাবী বা আমরা যদি কোনো কারণে কোনো সময় খারাপ করি, আমরা যেন ভেঙে না পড়ি, এই জিনিসটা একটু বুঝাইতে যাচ্ছি। কারণ ইঞ্জিনিয়ারিং পড়বা, কিভাবে কি পড়বা এটা আস্তে আস্তে বুঝবা, এটা সমস্যা না। কিন্তু আমার কাছে মনে হয় এই মেধাবী শব্দটা একটু মানে সংজ্ঞায়িত করা দরকার, তোমাদের একটু মানে এই এক্সপিরিয়েন্সগুলো দেওয়া দরকার। যে আমার জীবনে আমি অনেক দেখছি যে আমার অনেক ফ্রেন্ড 5-এ আমরা একসাথে টেক্কা দিছি, ঠিক আছে, যে কে ফার্স্ট হবে, কে 1 থেকে 5 হবে, কে 1 থেকে 10 হবে, এরকম অনেক ফ্রেন্ড 5-6-এ মানে এরকম দেখা যাচ্ছে পঞ্চম 5 রোল ছিল, 4 রোল ছিল, 3 রোল ছিল বা ফার্স্ট রোল ছিল। এদেরকে দেখা গেছে যে ধরো এসএসসির পরে অনেকেই ঝরে পড়ছে। অনেকেই ঝরে পড়ছে বলতে ধরো যে আমরা যেটা বলি টপ রেজাল্ট গোল্ডেন, হয়তো অনেকে গোল্ডেন পায় নাই। এরপরে ধরো এসএসসিতে আবার গোল্ডেন যারা পাইছে ওদের মধ্যে ইন্টারে বা এইচএসসিতে
ধরো যে গোল্ডেন পায় নাই, ঠিক আছে, আবার ইন্টারে যারা গোল্ডেন পাইছে ওদের অনেকেই আবার বুয়েটে বা ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। কিন্তু আবার অনেকে আছে ধরো এসএসসিতে গোল্ডেন পায় নাই, কিন্তু ইন্টার শেষে কোনো মতে ধরো এই যে তোমার বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, বা ধরো যে বরিশাল মেডিকেল বলো, বা এরকম মানে ধরো যে প্রথম টপ বা ঢাকার কোনো ইউনিভার্সিটি চান্স হয় নাই, কিন্তু পরবর্তী কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ছে, বা ধরো যে কোনো একটা জাতীয়তেও পড়ছে, তারাও দেখা যাচ্ছে যে অনেকে আমার চেয়েও বুয়েটে পড়ছে, এদের চেয়েও অনেক ক্যারিয়ারে ভালো করছে। আমি বুঝাইতে পারছি? আমি বুঝাইতে যাচ্ছি যে ধরো এখন তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড নাকি তোমার রোল 30-40 এইটা দিয়ে তুমি তোমার ক্যারিয়ার ডিফাইন করো না, বা তুমি বুঝো না যে তুমি ভালো কিছু করে ফেলছো নাকি খারাপ কিছু করে ফেলছো। তো তুমি আজ যেটা করবা সেটা হচ্ছে যে পরিশ্রম, মানে সবসময় পরিশ্রম করে যাওয়া, সবসময় লেগে থাকা, নিজের যতটুকু ক্যাপাসিটি আছে সেইটাকে সর্বোচ্চভাবে ব্যবহার করতে চেষ্টা করা। শেষ দিকে আমি একটু বলে যাই যে ধরো তোমাদের জেনারেশনে আসলে পড়াশোনা করা আমার কাছে মনে হয় কঠিন, ঠিক আছে? কি জন্য কঠিন? আমরা ছোটবেলায় আমাদের মানে মানে ডিস্ট্রাকশন বলতে বোঝায় যে ধরো পড়াশোনার মানে মনোযোগ মানে ব্যাঘাত ঘটানোর জিনিসপাতি আমাদের কম ছিল। টিভি ছিল ধরো বা এরকম জিনিসপাতি ছিল, কিন্তু আমাদের ইন্টারনেট বা মোবাইল এত অ্যাভেলেবেল ছিল না। 10, 11, 12 সালের কথা বলতেছি। ধরো তোমাদের এখন যেটা আছে প্রচুর, সবার হাতে মোবাইল আছে। মোবাইল নাই, মোবাইল ইউজ করো না এমন কেউ আছো? মাশাআল্লাহ, অনেকেই আছে। তো আমার যেটা পরামর্শ থাকবে যে তোমার এই বয়সে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক এই জিনিস তোমার একদমই দরকার নাই। আসলে ইন্টারনেট দরকার আছে, ফেসবুক, ইউটিউব এগুলা প্রয়োজনের খাতিরে ইউজ করাটা ভালো। না হলে তুমি যে মেধাবী, এই অনেক মেধাবী দেখবা ঝরে যাবে, 8-এ 9-এ 10-এ ঝরে যাবে, ঠিক আছে? তো আমার যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে তোমার যে মেধা আছে এটাকে ধরে রাখার জন্য পরিশ্রম করে যাওয়া। তুমি আজ থেকে 10 বছর পরে কি হবা এটা কেউ বলতে পারে না। এই জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড হইছো, এর জন্য মনে খুব খুশি হওয়ার দরকার নাই। আবার যারা ধরো যে শেষের দিকে রোল বা একটু খারাপ করতেছো তাদেরও মন খারাপ করার কিছু নাই। তোমরা জাস্ট লেগে থাকো, মানে কঠোর পরিশ্রম করো। আর ভাইরা আছেন গাইডলাইন দেওয়ার, আমরা আসলে আসবো, ভাইরাও ব্যবস্থা করবেন। তো এই হচ্ছে অবস্থা। আর ইঞ্জিনিয়ারিং পড়াশোনা যদি করতে হয়, যদি যারা ইঞ্জিনিয়ার হতে চাও, এখন থেকে যেটা করতে পারো, তোমাদের কাছে তো আসলে এই যে বললাম মোবাইল, ইন্টারনেট এগুলো আছে, এগুলার ভালো ব্যবহার করতে হবে। সেটা করতে পারো যারা ম্যাথ ভালো বুঝো বা টেকনিক্যাল মানে লজিক্যাল জিনিসপাতি যারা ভালো বুঝো বা বুঝতে চাও, এই জিনিসগুলোতে আগ্রহী হইতে পারো, এইগুলো করতে পারো। আর যারা মেডিকেল পড়তে চাও, দেখবা যে তোমার বায়োলজি যারা 5ম 6ষ্ঠ শ্রেণীতে পড়ো, এখনো হয়তো বায়োলজির সাথে অত পরিচিত না, কিন্তু আর একটু বড় হলে পরিচিত হবা। সেইগুলা মানে ধরো যে যাদের ভালো লাগে, যারা হিউম্যান বডি, মানব দেহ, মানুষের রোগ ব্যাধি, মানুষের জিনিসপাতি নিয়ে, মানুষের ফিজিওলজি, শরীর তত্ত্ব এগুলো নিয়ে ভালো লাগে, তারা ওইদিকে যাইতে পারো। আর যাদের ম্যাথ ভালো লাগে, মনে হয় প্রবলেম সলভ করা, ধরো এই যে ফ্যান চলতেছে, তোমার মনে হয় যে মাথায় করে ফ্যান চলে কেন, ফ্যান কিভাবে চললো, ফ্যানের কিন্তু কি হচ্ছে যে ফ্যান চলতেছে, বা এই যে আমি মাউথে কথা বলতেছি, এখানে কথা বলতেছি, এত লাউড আকারে বাইরে যাচ্ছে কেন, এই ধরনের জিনিসগুলো। বা ধরো যে এখানে প্রজেক্টরে ভাইরাস মানে ভিডিও শো করতেছেন, এটা কেন শো করতেছে, এটা আমার বুঝতে হবে, এটা আমার ভালো লাগে, আমার এগুলা মানে আগ্রহ লাগে, এগুলা কিভাবে কাজ করে, এগুলো আমি করতে চাই। এই ধরনের জিনিসপত্রিতে যাদের আগ্রহ লাগে তারা ইঞ্জিনিয়ারিং দিকে যেতে পারো, এই আর কি। তো এই ধরনের সুন্দর আয়োজনগুলো আসলে আরো বেশি বেশি হওয়া দরকার এই প্রান্তিক পর্যায়ে। আরো ছোট ছোট আকারে হইলে মনে হয় আমার আরো ভালো হয়। তাহলে 1-to-1 আমরা কথা বললে, তোমাদের প্রশ্ন নিতে পারলে হয়তো আরো প্রাণবন্ত হইতে পারতো, তোমাদের অনেক জানা জিজ্ঞাসা আমরা অ্যান্সার দিতে পারতাম। তো এই ধরনের সুন্দর আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। মাসুদ ভাই মানে অনেক ভিশনারি একটা কাজ করছেন। ভাইরা আমরা সবসময় বড় ভাইদের পরামর্শ দিতাম যে প্রান্তিক পর্যায়ে যাতে আমরা এই বুয়েট, ঢাকা মেডিকেল, ঢাকা ভার্সিটির আমরা যে হচ্ছে যে 1-to-1 আমরা আমাদের ভাইদের সাথে মিশতে পারি, বসতে পারি, তাদেরকে ভিশনারি করতে পারি, তাদের জীবন নিয়ে চিন্তা ভাবনা বড় করতে পারি, তাদের সাথে কথা বলতে পারি। তো শফিক ভাইকে ধন্যবাদ, মাসুদ ভাইকে ধন্যবাদ তো এই ধরনের সুন্দর আয়োজন করার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধাভাজন বুয়েটের ইঞ্জিনিয়ার বাকিবিল্লাহ ভাইয়ের জন্য একটি করতালি। আবারও বৃষ্টি নেমে আসুক প্যান্ডেলে, করতালি আরেকটি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকগুলো নাম জমা পড়েছে, যে সমস্ত বন্ধুদেরকে পাওয়া যাচ্ছে না, আমরা এদের প্রত্যেকের নাম ডাকবো। তো তার আগে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের এই পর্বের যিনি অতিথি, যিনি এই দেশের সীমানা পেরিয়ে বিদেশ থেকে উচ্চতর পড়াশোনা করে এসেছেন, বিশেষ করে যারা ইসলামিক স্কলার হতে চায় তাদের জন্য অন্যতম একজন আইকনিক পারসন, আমাদের আজকের প্রোগ্রামের অন্যতম অতিথি। এই মুহূর্তে আমি তাকে ডাকবো আমাদের মঞ্চে। তো প্রিয় ভাইয়েরা, তার আগে আমি কয়েকটি নাম একটু শেষ করছি। নাম মোসাম্মদ
মুনিবা সিটকা মহসিন মাধ্যমিক বিদ্যালয়, মারিয়া পিতা বজদু হাওলাদার। তোমরা মঞ্চের দিকে চলে আসবা, তোমাদের অভিভাবকরা তোমাদেরকে দু একটা ফোন হারানোর বিজ্ঞপ্তি আমরা পেয়েছি, আবার একই সাথে ফোন পাওয়া গেছে, মঞ্চে এসে জমা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা একটা খুশির খবর না? ফোন হারাই গেছে, এরপরে এই ফোন পেয়ে মঞ্চে দিয়ে দিয়েছে। এটা ইসলামী ছাত্র শিবিরের পক্ষেই সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, ডামিয়া আসিয়া খাতুন মাদ্রাসা, হাবিবা জাহান সুমাইয়া, মুনতাহিনা মিম, সুবর্ণা কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদ আসিফ জারামণি পিতা মোহাম্মদ জামাল হাওলাদার, পূর্ব খেজুরবাড়িয়া দাখিল মাদ্রাসা নাহিদা আক্তার, মোহাম্মদ ফোরকান মোল্লা গ্রাম ভরিবাসা, নাফিসা জাহান নুরাইনপুর বালিকা মাদ্রাসা, মোহাম্মদ সোহেল পিতা মোহাম্মদ ফিরোজ পূর্ব সরুডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোসাম্মদ মরিয়ম পিতা জালাল, নুহা পিতা মনির হোসেন, মঞ্চে চলে আসো তোমরা। আব্দুর রহমান কপুরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুর রহমান মঞ্চে চলে আসো। ফাহমিদা আয়েশা, ইলিয়াস, সাজিদ, মাহাদি, শাফিন বাবা সোহেল, আয়েশামণি, চাঁদনি, সাবিকুর নাহার দিনা, মারুফা, সাকিবা, তাসপ্রিয়া, কেশবপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের যারা আছো এই তিনজন মঞ্চে আসো। আইরিন আনিশা পিতা আলাউদ্দিন, আইভি ইভা পিতা আলাউদ্দিন মিধা, ইমেম হাবিবা পিতা ফোরকান, সাবিকুর নাহার পিতা ইউসুফ, মাসফিয়া মাসুম বিল্লাহ, মিম পিতা শহীদুল শিকদার, চাঁদনি শাহিনা, মোসাম্মদ রাইসা পিতা শহীদুল। একই নাম কয়েকবার এসছে, আপনারা উদ্বিগ্ন বলে বারবার নামগুলো পাঠাচ্ছেন, আমরা বুঝতে পারছি। আশা করছি সবাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। মোসাম্মদ মিম আক্তার পিতা ওয়াহিদুল, রিয়ামণি পিতা বশির। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই পর্যায়ে কথা নিয়ে আসছেন আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি, ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল নাহিদ ফারুক আল আজহারি। মঞ্চে আহ্বান জানাচ্ছে আমাদের শ্রদ্ধাভাজন অতিথি নাহিদ ফারুক আল আজহারি ভাইকে। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله المولانا العظيم সীমাহীন অজস্র শুকরিয়া এই বিশ্ব জাহানের সুমহান প্রতিপালক মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান প্রভু আজকের এই বর্ণিল আয়োজনে পরিপূর্ণ অসংখ্য মেধাবীর পদচারণায় মুখরিত
মনোমুগ্ধকর এই সুন্দর শুভ প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির মহানায়ক মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের আদর্শ, যার আদর্শকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এক দিগন্ত থেকে অন্য দিগন্তে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ। ক্যারিয়ার গাইডলাইন কনফারেন্স এবং কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা 2025-এর সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, পটুয়াখালী বাউফলের জননন্দিত নেতা, আগামীর সাংসদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলার গণমানুষের সংগঠন জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, বাংলার আপামর জনগণের বিশেষ করে যুব সমাজের আইকন জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, আজকের অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, শুরুতেই আমি জানাচ্ছি হৃদয় নিংড়ানো শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মানুষের নেই পাখির মতো দুটি ডানা, যে আক্রান্ত হলে উড়ে পালাবে, তাকে দেয়া হয়নি ঘোড়ার মতো ছুটে চলার সুতীব্র গতি, যে কেউ আক্রমণ করলে ছুটে পালাবে, অথবা বাঘ ও সিংহের মতো ধারালো দন্ত অথবা তীক্ষ্ণ নখরও মানুষের নেই, যে আক্রান্ত হলে বা কেউ আক্রমণ করলে মোকাবেলা করে বেঁচে থাকবে। সুতরাং এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষ নামের প্রাণীগুলো এতদিনে হয়তো বিলুপ্তির পথে পাড়ি জমাতো, কিন্তু তা হয়নি, কারণ মানুষের আছে এক অজেয়